হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অনেকদিন পর আজকে আমরা আবার সিরিজটা কন্টিনিউ করব, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি। তো এখানে আমরা বছরের প্রথমে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এটা দুটো পার্টে করা হয়েছে, পার্ট ওয়ান পার্ট টু, যেমনভাবে তোমাদের দিয়ে এসেছি। তো ফার্স্ট পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2024, যেখানে 1 থেকে 15 জানুয়ারি অবধি আমরা ইনফরমেশন রেখেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক পার্ট ওয়ানের মধ্যে কী কী আছে। তো জানুয়ারি 1 থেকে 15-র মধ্যে ইনফরমেশনে আলোচনা করতে গিয়ে প্রথম যেটা আমরা আলোচনা করি প্রতিবারই, সেটা হচ্ছে কি না, ইম্পর্টেন্ট ডেট, তাই তো? গুরুত্বপূর্ণ একটা বলতে পারো দিক, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন প্রায় আসে, এবং পিএসসির নতুন যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট ডেট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তাই খুব ইম্পর্টেন্টলি আমাদের এটা পড়তে হবে। তো প্রথমত আমরা দেখব কি না, 1 জানুয়ারি কি হিসেবে উদযাপন করা হয়, তখন মনে রাখবো বিশ্ব পরিবার দিবস, বা যেটাকে আমরা বলছি গ্লোবাল ফ্যামিলি ডে। 4 তারিখ 4 জানুয়ারি, সেক্ষেত্রে আমরা কি বলবো না, ওয়ার্ল্ড ব্রেল ডে বা বিশ্ব ব্রেল দিবস। আমরা জানি ব্রেল থিওরি সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, যে যারা চোখে দেখতে পায় না, তারা যেভাবে পড়াশুনো করে বা অক্ষর জ্ঞান নেয়, সেটা হচ্ছে ব্রেল থিওরির মাধ্যমে। তো লুইস ব্রেল, যে কিনা বলতে পারো এই থিওরির ইনভেন্টর বলে আমরা জানি, তো তার নামেই দিনটা উদযাপন করা হয় ওয়ার্ল্ড ব্রেল ডে। 6 তারিখটা মনে রাখবে ইম্পর্টেন্ট, কেন না 6 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান, অর্থাৎ যুদ্ধে যে সমস্ত শিশুরা অনাথ হয় তাদের নিয়ে বলতে পারো একটা দিন উদযাপন করা হয়। দিনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান, তারিখটা হচ্ছে 6 তারিখ। 9 জানুয়ারি কি না, 9 জানুয়ারি হচ্ছে এনআরআই ডে, বা যাকে বলছি আমরা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে, বা তুমি আরেকভাবে বলতে পারো কি না প্রবাসী ভারতীয় দিবস। তো এই দিনটার সঙ্গে কিনা গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে রিটার্ন করা একটা জড়িত বলতে পারো ঘটনা। তো প্রতি বছর এটা খুব ধুমধাম সহকারে উদযাপন করা হয়। 9 জানুয়ারি খেয়াল রাখবে, তারিখটা হচ্ছে এনআরআই ডে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, বা তুমি এটাকে বলতে পারো কি না প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট 10 তারিখ, 10ই জানুয়ারি ইম্পর্টেন্ট, কেননা ওয়ার্ল্ড হিন্দি ডে, বিশ্ব হিন্দি দিবস। এবার দেখো এই ওয়ার্ল্ড হিন্দি ডেটা উদযাপন করা হচ্ছে 10ই জানুয়ারি, আবার 14 সেপ্টেম্বরটা যদি আমরা দেখি, এটা উদযাপন করা হয় কি না শুধুমাত্র হিন্দি দিবস হিসেবে। তাহলে ওয়ার্ল্ড হিন্দি ডে আর হিন্দি দিবসের মধ্যে পার্থক্য কোথায়, তখন মনে রাখতে হবে 14 সেপ্টেম্বর 1949-এ হিন্দিকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করি, তাই সেই দিনটা হিন্দি ডে হিসেবে উদযাপন করা হয়। আর 10th জানুয়ারি যেটা ওয়ার্ল্ড হিন্দি ডে, এই দিনটার পিছনে উদযাপন করার পিছনে কারণ হচ্ছে হিন্দিকে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ অল ওভার ওয়ার্ল্ডের কাছে প্রমোট করা, তাই দিনটা উদযাপন করা হয় অ্যাজ ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 তারিখটা কি না, 11ই জানুয়ারি হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী, এবং তার সঙ্গে উদযাপন করা হয় ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। তো লাল বাহাদুর শাস্ত্রী, এনাকে দিয়ে পরীক্ষার প্রশ্ন হয় কি না, এনার ডাক নামটা কি, তখন আমরা কি বলি না, পিস ম্যান অফ ইন্ডিয়া, বা শান্তি মানব বলতে পারি, বা ম্যান অফ পিস বলতে পারি লাল বাহাদুর শাস্ত্রী। এনাকে দিয়ে আরেকটা প্রশ্ন হয় যে এনার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা কি, বা স্টেটমেন্টটা দিয়ে বলে যে স্টেটমেন্টটা কার ছিল, হিস্টোরিক্যাল স্টেটমেন্টের মধ্যে পড়ে সেটা, জয় জওয়ান জয় কিষান, তাই না? তাহলে মনে রাখতে হবে লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন জয় জওয়ান জয় কিষান, কিন্তু যদি বলে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, তখন মনে রাখবে এই স্টেটমেন্টটা ছিল অটল বিহারী বাজপেয়ী। আবার নতুনের মধ্যে যদি তুমি দেখো জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান, যদি এটা কেউ বলে তাহলে মনে রাখবে এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর স্টেটমেন্ট। তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী কবে উদযাপন করা হয়, না 11th জানুয়ারি। লাল বাহাদুর শাস্ত্রীর ডাকনাম কি, না ম্যান অফ পিস। লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত স্টেটমেন্ট কোনটা, না জয় জওয়ান জয় কিষান। ক্লিয়ার? চলে আসো নেক্সট 12 তারিখ, এটা ভোলার নয়, ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস যেটাকে আমরা বলছি। স্বামী বিবেকানন্দর জন্মদিনটাকেই বলতে পারো জাতীয় যুব দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি। তো এক্ষেত্রে মনে রাখবে ন্যাশনাল ইউথ ডেটা যদি বলে কত তারিখে, 12ই জানুয়ারি। আবার যদি বলে ইন্টারন্যাশনাল ইউথ ডেটা কবে উদযাপন করা হয়, তখন মনে রাখবে 12ই আগস্ট। ওকে, 12ই জানুয়ারিটা ন্যাশনাল, আর 12ই আগস্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে। 12ই জানুয়ারি উদযাপন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে। তাহলে 1 থেকে 12-র পর চলে যাব 15ই জানুয়ারি। তো 15 জানুয়ারি দেখো উদযাপন করা হয় কিনা আর্মি ডে, ইন্ডিয়ান আর্মির রেসপেক্টে উদযাপন করা হয় কিনা আর্মি ডে। তাহলে আর্মি ডে যখনই আমরা পেলাম, তখনই আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার
এয়ারফোর্স ডে বা যদি বলা হয় যে নেভি ডেটা কবে, তখন মনে রাখতে হবে 15ই জানুয়ারি যদি আর্মি ডে হয় তাহলে 8 অক্টোবর হচ্ছে এয়ারফোর্স ডে আর 4th অফ ডিসেম্বর হচ্ছে কি না নেভি ডে। চলে আসো নেক্সট 16 তারিখ, এটা একটা নতুন ডেট বলতে পারো কি না ন্যাশনাল স্টার্ট আপ ডে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই দিনটা প্রথম স্টার্ট করেছেন। তো দিনটা কি না ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে উদযাপন করা হয় না প্রত্যেক বছর জানুয়ারি মাসের 16 তারিখে উদযাপন করা হয়। চলে আসো নেক্সট 24শে জানুয়ারি কি উদযাপন করা হয় না ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 25 তারিখ হচ্ছে কি না ন্যাশনাল ভোটার্স ডে এবং তার সঙ্গে ন্যাশনাল ট্যুরিজম ডে। 26 তারিখ উদযাপন করা হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে এবং ভারতের রেসপেক্টে তুমি যদি দেখো তাহলে হচ্ছে আমাদের রিপাবলিক ডে। 30 তারিখ এক্ষেত্রে কি বলা আছে মার্টিয়ার্স ডে বা যেটাকে বলছে শহীদ দিবস। আর কি বলছে ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে। আচ্ছা এখানে একদম শেষ থেকে শুরু করব মার্টিয়ার্স ডে মানে শহীদ দিবস। তো দেখো গান্ধীজির মৃত্যুদিনটাকেই আমরা সাধারণত ভারতবর্ষের শহীদ দিবস হিসেবে উদযাপন করে থাকি, কিন্তু এটা ছাড়াও ভগৎ সিং সুখদেব রাজগুরুর মৃত্যুদিনটাও কিন্তু বা ফাঁসির দিনটাও কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে উদযাপন করি। তাহলে ভগৎ সিং সুখদেব রাজগুরুর মৃত্যুদিনটা কবে না তখন সেক্ষেত্রে মনে রাখতে হবে কি না 23 মার্চ, সেই দিনটাও কিন্তু শহীদ দিবস বা মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয়। আর এখানে একটা ডেট দেখতে পাচ্ছ বলছে ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে অর্থাৎ বিশ্ব কুষ্ঠ নির্মূলীকরণ দিবস। কিন্তু এই লেপ্রোসি ডে বা ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে যেটা, এটা কিন্তু স্পেসিফিকলি তুমি যদি বলো তাহলে প্রত্যেক বছর জানুয়ারি মাসের লাস্ট সানডে যে তারিখটা পড়বে সেই তারিখটাই উদযাপন করা হয় অ্যাজ আ ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। যেমন ধরো 2024-এর রেসপেক্টে 2024-এ এই দিনটা পড়েছিল কিন্তু 28 জানুয়ারি। 28 জানুয়ারি। তাহলে এখানে স্যার 30শে জানুয়ারি কেন বলা আছে? 30শে জানুয়ারি তাহলে কি এটা ভুল আছে? না, ভুল নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বলতে পারো সর্বাধিকবার যে তারিখে এই দিনটা পড়ে সেটা হচ্ছে 30শে জানুয়ারি। কিন্তু এটা কোন তারিখে পড়ে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মাথায় রাখবে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার যে তারিখটাই পড়ুক না কেন সেই তারিখটা উদযাপন করা হয় অ্যাজ ওয়ার্ল্ড লেপ্রোসি ডে হিসাবে। ক্লিয়ার? তাহলে 30 তারিখ হয়ে গেল। 26 তারিখ কি আছে না ইন্টারন্যাশনাল কাস্টমস ডে বা আন্তর্জাতিক শুল্ক দিবস এবং এর সঙ্গে হচ্ছে আমাদের রিপাবলিক ডে, আমাদের মানে ইন্ডিয়ান রিপাবলিক ডে 26শে জানুয়ারি। তো আমাকে পরীক্ষার প্রশ্ন এটাও করতে পারে যে 2024-এ ইন্ডিয়া তাদের কততম রিপাবলিক ডে উদযাপন করলো। যেহেতু 75তম সেহেতু এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। ইন্ডিয়া এবছর তাদের 75th রিপাবলিক ডে উদযাপন করলো। 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে এবং ন্যাশনাল ট্যুরিজম ডে। তো ভোটার্স ডে যখনই বলবো আমরা এর সঙ্গে সাইমানটেনিয়াসলি চলে আসবে ইলেকশন। তাহলে ভারতবর্ষে প্রথম সাধারণ ইলেকশন কবে না 1950 1951 এই টাইম পিরিয়ডে। পরীক্ষার প্রশ্ন এটাও আসে যে প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন, সেক্ষেত্রে মাথায় রাখবে সুকুমার সেন। চলে আসো 24 তারিখ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 16 তারিখ আমি আগেই বললাম ন্যাশনাল স্টার্ট আপ ডে আর 15 তারিখ হচ্ছে আমার আর্মি ডে। তাহলে এই হচ্ছে আমার জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখ। আশা করি জিনিসগুলো মনে রাখবে এবং শুধু তাই নয়, মনে রাখার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স তুমি প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত ডেট কিন্তু মাথার মধ্যে বসে যাবে। তো ডেটের পরে নেক্সট সেগমেন্টটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না 1 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ থিম। কি কি থিম আছে আমরা আগে একটু দেখে নেব। সরি। তো দেখো এখানে একটাই তারিখ নেওয়া হয়েছে 9 তারিখ, 9th অফ জানুয়ারি শুধুমাত্র একটা তারিখে নেওয়া হয়েছে যেটাকে আমরা বলছি কি না প্রবাসী ভারতীয় দিবস। আর এবারে থিমটা কি আছে না ডায়াসপোরা রিলায়েবল পার্টনার ফর ইন্ডিয়াস প্রগ্রেস ইন অমৃতকাল। তাহলে কি বললাম 9 জানুয়ারিকে আমরা কি হিসেবে উদযাপন করছি না প্রবাসী ভারতীয় দিবস, যার থিমটা কি, থিমটা হচ্ছে ডায়াসপোরা রিলায়েবল পার্টনার ফর ইন্ডিয়াস প্রগ্রেস ইন অমৃতকাল। স্যার আমাকে প্রশ্নটা কিভাবে করবে, আমাকে পরীক্ষায় প্রশ্নটা করবে এই থিমটা দিয়ে দেবে, এই থিমটা দিয়ে বলবে এই থিমটা হচ্ছে পার্টিকুলারলি প্রবাসী ভারতীয় দিবসের থিম, যেটা কিনা উদযাপন করা হয় কবে, তারিখটা তোমার কাছে জানতে চাইবে, তখন তোমার আনসার হচ্ছে 9 জানুয়ারি। আর এই থিমটা ধরো এতটা বড়, তো এটাই যদি একটা ছোট থিম হতো, একটা ছোট থিম হতো তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতো যে প্রবাসী ভারতীয় দিবস 2024-এর থিমটা কি ছিল। তার মানে মোরাল অফ দ্য স্টোরি যে থিমগুলো ছোট ছোট সেগুলো দিয়েই পরীক্ষায় জিজ্ঞেস করে, আর যেগুলোর বড় সেগুলো দিয়ে পরীক্ষায় ডেটটা জিজ্ঞেস করে যে কোন ডেটে এটা উদযাপন করা হয়, এটা খেয়াল রাখবে। চলো থিম কমপ্লিট, চলে যাব নেক্সট সেগমেন্টটা কি আছে না পুরস্কার। পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি না এমি অ্যাওয়ার্ড।
তো দেখো এবারেরটা হচ্ছে কি না 75তম এমি অ্যাওয়ার্ড। এই 75তম এমি অ্যাওয়ার্ড সম্পর্কে বলতে গেলে এখানে যেটা বলা আছে, ফর্মার ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা ওন 75th ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড। তাহলে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, যিনি কিনা 2009 থেকে 2017 পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তাকে সম্প্রতি এমি অ্যাওয়ার্ডের আন্ডারে ক্রিয়েটিভ আর্টের আন্ডারে বলতে পারো আউটস্ট্যান্ডিং ন্যারেটর ক্যাটাগরিতে নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি সিরিজ যার নাম হচ্ছে হোয়াট উই ডু অল ডে। ওকে, হোয়াট উই ডু অল ডে দ্য মিডল, এটা হচ্ছে সিরিজটার নাম, যে সিরিজটার জন্য তাকে সম্মানিত করা হলো। ভালো করে বুঝে নাও, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাকে সম্প্রতি এমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এমি অ্যাওয়ার্ডের মধ্যে পার্টিকুলারলি কোন ক্যাটাগরি দেওয়া হয়েছে না ক্রিয়েটিভ আর্টস ক্যাটাগরিতে। কেন না ইনি বলতে পারো ন্যারেট করেছিলেন একটা গল্প, যে গল্পটা নেটফ্লিক্সে এসছে। গল্পটার নাম কি? গল্পটার নাম হচ্ছে দেখো হোয়াট উই ডু অল ডে দ্য মিডল। এই গল্পটাকে বলতে পারো, ডকুমেন্টারিকে বলতে পারো নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি সিরিজ, যেটা ন্যারেট করেছে কে না বারাক ওবামা, তার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এই পুরস্কারটা বারাক ওবামা কিন্তু এর আগেও পেয়েছে। কোথায় দেখে নাও, দেখো কি বলেছে, প্রিভিয়াসলি হি ওন দ্য অ্যাওয়ার্ড ইন দ্য সেম ক্যাটাগরি, মানে একই ক্যাটাগরিতে আগেও ইনি পুরস্কৃত হয়েছেন 2022-এ। সেটাও ছিল নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজটার নাম ছিল আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক এ ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার, যেখানে তিনি ন্যারেট করেন এবং তার সঙ্গে সঙ্গে বলতে পারো তিনি পুরস্কারটাও পান। এছাড়া বারাক ওবামা বিখ্যাত কেন না ইনি 2খানা গ্র্যামি পুরস্কার পেয়েছেন। কোন ক্যাটাগরিতে? আন্ডার দ্য বেস্ট স্পোকেন ওয়ার্ল্ড অ্যালবাম ক্যাটাগরিতে। কিসের জন্যে না তার অডাসিটি অফ হোপ এটা, এবং আরেকটা ছিল ড্রিমস ফ্রম মাই ফাদার। তাহলে দুটো যে ইনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, যে দুটো বলতে পারো অ্যালবামের জন্য পেয়েছেন, একটা অ্যালবাম হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ আর একটা হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার। তো ড্রিমস ফ্রম মাই ফাদারটা এটা হচ্ছে 2006 আর অডাসিটি অফ হোপটা হচ্ছে 2008-এ। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন এটাও করতে পারে যে বারাক ওবামা এখনো পর্যন্ত কটা গ্র্যামি পুরস্কার পেয়েছে, মাথায় রাখবে দুটো। আর যদি বলা হয় বারাক ওবামা এমি অ্যাওয়ার্ডস কটা পেয়েছে, তাহলে এটাও হচ্ছে দুটো, 2024-এ একটা, 2022-এ একটা। দুটো ক্ষেত্রেই নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ। প্রথম সিরিজটার নাম কি ছিল? প্রথম সিরিজটার নাম ছিল হোয়াট উই ডু অল ডে দ্য মিডল, আর সেকেন্ড সিরিজটার নাম ছিল, মানে এটা হচ্ছে বলতে পারো লেটেস্ট সিরিজ যেটা, আর প্রথম সিরিজটার নাম ছিল কি না আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক এ ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। চলে আসো নেক্সট পরের পুরস্কার। পরের পুরস্কারটা কি আছে দেখো, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তো বেসিক্যালি তিনটে পুরস্কার, একটা হচ্ছে গোল্ডেন গ্লোব, একটা হচ্ছে বাফটা, একটা হচ্ছে অস্কার। ওয়ার্ল্ডের রেসপেক্টে সিনেমাকে পুরস্কৃত করা হয় এই তিনটে পুরস্কার দিয়ে, তিনটেই বলতে পারো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং সিনেমার ক্ষেত্রে অন্যতম বলতে পারো সেরা পুরস্কার হচ্ছে এই তিনটে, যার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরস্কারটার নাম হচ্ছে কি অস্কার, আমরা জানি। এবার দেখো কেউ মানে কোনো স্টুডেন্ট যদি মনে করো যে এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটা যদি কেউ ভালো করে পড়ে রাখে, তার অটোমেটিক্যালি বাফটা এবং অস্কার তার মোটামুটি 60 to 70% সে পড়ে নিতে পারবে। অ্যাওয়ার্ড দেওয়ার আগেই তার মাথার মধ্যে স্টোর হয়ে যাবে। কিভাবে দেখো, গোল্ডেন গ্লোব, বাফটা এবং অস্কার এই তিনটের মধ্যে মিল যে জায়গাটা, প্রথম পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব। ডান। গোল্ডেন গ্লোবে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, সাপোর্টিং অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস, ডিরেক্টর, পিকচার, যারা যারা পুরস্কার পায় সেখান থেকেই ম্যাক্সিমাম পুরস্কারটা ফরওয়ার্ড হয় বাফটাতে এবং অস্কারে। মানে আজকে আমি যদি ধরো গোল্ডেন গ্লোব পুরস্কারে কোনো একটা ক্যাটাগরিতে আমি যদি পুরস্কার পাই, তাহলে আমার হাই চান্সেস থাকবে যে আমি বাফটাতেও অ্যাওয়ার্ড পাবো, আমি অস্কারেও অ্যাওয়ার্ড পাবো। হ্যাঁ, 20 to 30% এদিক ওদিক হবে, কিন্তু ম্যাক্সিমাম বা মেজরিটি কিন্তু একই রকম থাকে, এটা আমরা ট্রেন্ড দেখে এসছি। তাই আমি বললাম যদি কেউ গোল্ডেন গ্লোবটা ভালো করে পড়ে নিতে পারে, তাহলে তার অটোমেটিক বাফটা এবং অস্কার 60 to 70% কিন্তু রেডি। যে চেঞ্জেসগুলো হবে বাফটাতে বা তোমার অস্কারে, সেগুলো তাকে শুধু অ্যাডিশন করে নিতে হবে। হলো। এবার দেখো এই গোল্ডেন গ্লোব পুরস্কার, এটাকে একটুখানি আমি আগের পেজে নিয়ে যাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। একদম এখানে দেখো গোল্ডেন গ্লোব, এই যে পুরস্কারটা, ওকে, এখানে
বেস্ট পিকচার দুটো ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে ড্রামা আর একটা হচ্ছে মিউজিক্যাল বা বলতে পারো কমেডি। হলো, নেক্সট চলে আসো বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টর এটাও একটা হয় ড্রামা আর একটা হয় মিউজিক্যাল কমেডি। চলে আসো বেস্ট অ্যাক্টর ফিমেল, এটাও একটা হয় ড্রামা ক্যাটাগরিতে আর একটা হয় মিউজিক্যাল বা কমেডি ক্যাটাগরিতে। পৃথিবীতে আর কোনো পুরস্কার অনুষ্ঠানে তুমি কিন্তু এরকম ডাবল ডাবল ক্যাটাগরি দেখতে পাবে না। অস্কারেও বেস্ট পিকচার একটাকেই বেছে নেওয়া হয়, বেস্ট অ্যাক্টর একজনকেই বেছে নেওয়া হয়, বেস্ট অ্যাক্টর ফিমেল একজনকেই বেছে নেওয়া হয়, বাফটাতেও তাই। ওকে, আমাদের ইন্ডিয়ান যে কটা পুরস্কার আছে সেখানেও কিন্তু সেম। কিন্তু একমাত্র গোল্ডেন গ্লোব যেখানে কিন্তু বেস্ট অ্যাক্টর দুজনকে বেছে নেওয়া হয় দুটো সিনেমার ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরির নাম হচ্ছে ড্রামা, একটা ক্যাটাগরির নাম মিউজিক্যাল বা কমেডি। ঠিক একই রকমভাবে বেস্ট অ্যাক্টর দুজন, বেস্ট অ্যাক্ট্রেসও দুজন। বোঝা গেল? তাহলে একমাত্র গোল্ডেন গ্লোব যেখানে এই তিনটে প্যারামিটার এটাকে ডাবল ডাবল পুরস্কার দেওয়া হয়, বাকি যত প্যারামিটার আছে ডিরেক্টর, সাপোর্টিং অ্যাক্টর, অ্যাক্ট্রেস যা যা আছে এগুলো সব সিঙ্গেল ক্যাটাগরি। চলো এবার দেখো, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বেস্ট মোশন পিকচার ড্রামা বা যাকে তুমি এক কথায় বলতে পারো বেস্ট পিকচার ড্রামা যেটা হয়েছে তার নাম হচ্ছে ওপেনহাইমার। বেস্ট মোশন পিকচার মিউজিক্যাল কমেডি যে সিনেমাটা হয়েছে তার নাম হচ্ছে পুয়ার থিংস। দেখো দুটো পুরস্কার হয়ে গেল। বেস্ট ডিরেক্টর দেখো এটা সিঙ্গেল ক্যাটাগরি, কাকে দেওয়া হয়েছে? ক্রিস্টোফার নোলান। কোন সিনেমা? ওপেনহাইমার। বেস্ট অ্যাক্টর মেল ড্রামা, বেস্ট অ্যাক্টর মেল মিউজিক্যাল কমেডি, ড্রামাতে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সিলিয়ান মার্ফি, সিনেমার নাম ওপেনহাইমার। আর বেস্ট অ্যাক্টর মেল মিউজিক্যাল কমেডিতে পেয়েছে কে না? পল গিয়ামাটি, সিনেমার নাম দ্য কি না হোল্ডওভার্স। চলে আসো বেস্ট অ্যাক্টর ফিমেল। বেস্ট অ্যাক্টর ফিমেল এটাও দুটো ক্যাটাগরি বলেছি, একটা ড্রামা আর একটা হচ্ছে মিউজিক্যাল কমেডি। তাহলে ড্রামাতে কে পেয়েছে? লিলি গ্ল্যাডস্টোন, সিনেমার নাম কিলার্স অফ ফ্লাওয়ার মুন। আর মিউজিক্যাল কমেডিতে কে পেয়েছে? তার নাম হচ্ছে ইমা স্টোন, সিনেমার নাম পুয়ার থিংস। বোঝা গেল? তাহলে দেখো বেস্ট পিকচার দুটো, বেস্ট অ্যাক্টর দুটো, বেস্ট অ্যাক্টর ফিমেল দুটো, কিন্তু এখানে দেখো ডিরেক্টর, ডিরেক্টর কিন্তু একটাই আছে। এরপর দেখো সাপোর্টিং অ্যাক্টর মেল রবার্ট ডাউনি জুনিয়র, সিনেমার নাম ওপেনহাইমার। সাপোর্টিং অ্যাক্টর ফিমেল ডাভিন জয়, সিনেমার নাম দ্য হোল্ডওভার্স। বেস্ট মোশন পিকচার নন ইংলিশ ক্যাটাগরিতে যেটা পেয়েছে তার নাম হচ্ছে অ্যানাটমি অফ এ ফল, কোথাকার সিনেমা? ফ্রান্সের সিনেমা। আর বেস্ট মোশন পিকচার অ্যানিমেটেড বা বেস্ট অ্যানিমেটেড মুভি কোনটা? দ্য বয় অ্যান্ড দ্য হেরন। হলো? তাহলে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কোথায়? তাহলে আমি কি বললাম? বেস্ট পিকচার দুটো ক্যাটাগরি, বেস্ট অ্যাক্টর দুজন, বেস্ট অ্যাক্ট্রেস দুজন, বাকিগুলো সিঙ্গেল ক্যাটাগরি। আরেকটা ইনফরমেশন মনে রাখবে, ওপেনহাইমার যদি খুব ভুল না হয় তোমার গোল্ডেন গ্লোবে ওপেনহাইমার টোটাল পুরস্কার পেয়েছে 5টা ক্যাটাগরিতে। তার মানে তুমি ধরে রাখতে পারো বাফটা এবং অস্কার এই দুটোতেও কিন্তু ওপেনহাইমারের থেকে সেটা বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর যে কোনো প্যারামিটারে কিন্তু পুরস্কার পাবে, কনফার্ম পাবে, যদি কিনা খুব ভুল না হয়। ওকে, চলো। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? এবারের গোল্ডেন গ্লোবটা কততম হলো? এবারের গোল্ডেন গ্লোবটা হলো 81st। তাহলে গোল্ডেন গ্লোবের পরে নেক্সট পুরস্কারটার নাম কি? নেক্সট পুরস্কারটার নাম হচ্ছে কুভেম্পু অ্যাওয়ার্ড 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড। প্রথমত স্যার এই পুরস্কারটা এটা কি ধরনের পুরস্কার? দেখো, দ্য অ্যাওয়ার্ড রেকগনাইজ দ্য লিটারেটেড হু হ্যাড কন্ট্রিবিউটেড টু এনি ল্যাঙ্গুয়েজ রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তার মানে যারা সাহিত্যের সঙ্গে যুক্ত, লিটারেচারের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি, ম্যাটার করে না যে তিনি কোন ভাষায়, ভারতবর্ষের সংবিধান যে কটা ভাষাকে পারমিশন দেয় যে কোনো ভাষার বলতে পারো লেখক এই পুরস্কারটা পেতে পারে। তো তুমি নেক্সট প্রশ্ন করতে পারো স্যার এবারে এই পুরস্কারটা কে পেয়েছে? না, এবারে এই পুরস্কারটা পেয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, একজন বিখ্যাত বাঙালি রাইটার এবং নভেলিস্ট। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই পুরস্কারটা পেয়েছে। তুমি বলতে পারো এই পুরস্কারটা কারা দেয়? তখন মনে রাখবে রাষ্ট্রীয় কুভেম্পু ট্রাস্ট, যারা কিনা এই পুরস্কারটা দিয়ে থাকে। পুরস্কারটা প্রতিষ্ঠা কত সালে? পুরস্কারটা প্রতিষ্ঠা 2013-তে। এই পুরস্কারটা যার নামে দেওয়া হয় তিনি একজন কন্নাডা পোয়েট যার নাম হচ্ছে কুভেম্পু।
তাহলে একজন কান্নাডা পোয়েট যার নাম হচ্ছে কুভেম্পু, তার নামে পুরস্কারটা প্রতিষ্ঠা 2013-তে। এই পুরস্কারটা রিসেন্টলি কাকে দেওয়া হলো, একজন বাঙালি লেখক যার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং এই পুরস্কারটার সঙ্গে তাকে ক্যাশ পুরস্কার দেওয়া হলো 5 লাখ টাকা, একটা সিলভার মেডেল এবং একটা পত্র। ওকে, তাহলে এই হচ্ছে পুরস্কার। আমাকে যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম, বাঙালি অথার পেয়েছে, আপকামিং পরীক্ষাতে এই অ্যাওয়ার্ডটা দিয়ে কিন্তু আসার চান্সেস কিন্তু হাই। চলে আসো নেক্সট পুরস্কার। পরের পুরস্কারটা এখানে ফার্স্ট পার্টের মধ্যে নেই, নেক্সট আমরা সেকেন্ড পার্টের মধ্যে দেখব। তাহলে ফার্স্ট পার্টের মধ্যে অ্যাওয়ার্ড এইটুকুই ছিল। এরপর কি আছে, এরপর আছে বুকস অ্যান্ড অথার্স। আমরা দেখে নেব জানুয়ারি 1 থেকে 15-র মধ্যে গুরুত্বপূর্ণ বই কি কি আছে। তো দেখো, প্রথম বইটার নাম কি, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত, কার লেখা, গীতা সিং অ্যান্ড আরিফ খান ভারতী। নেক্সট বইটার নাম বলছে কি না, মহাকবিতায়, যার মানে হচ্ছে গ্রেট পোয়েম, কার লেখা না, ভাইরামুথু। নেক্সট বইটার নাম বলছে সংস্কৃতি কে আয়াম, কার লেখা, মনোরমা মিশ্রা। নেক্সট বইটার নাম বলছে 4 স্টার অফ ডেস্টিনি, এটা একটা কি, এটা একটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, কার না, এক্স ইন্ডিয়ান আর্মি চিফ, মানে প্রাক্তন ভারতীয় আর্মি চিফের অটোবায়োগ্রাফি, যার নাম কি, নাম হচ্ছে 4 স্টার অফ ডেস্টিনি। এবার তুমি বলবে স্যার অটোবায়োগ্রাফিটা তাহলে কার, অটোবায়োগ্রাফিটা হচ্ছে মনোজ মুকুন্দ নরওয়ানে। এই 4টে বইয়ের মধ্যে আমি বিশেষ গুরুত্ব দেব হচ্ছে এই বইটা। ওকে, ভারতের প্রাক্তন আর্মি চিফ মনোজ মুকুন্দ নরওয়ানের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীটার নাম কি যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আমার আনসার হবে 4 স্টার অফ ডেস্টিনি। বুকস কমপ্লিট। নেক্সট চলে আসবো আমরা অ্যাপয়েন্টমেন্ট। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমরা পড়বো সেটা কি না, 16 ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি 16তম ফাইন্যান্স কমিশন গঠন করা হলো। আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে, 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে, তখন আমরা কি বলবো, ডক্টর অরবিন্দ পানাগারিয়া, যাকে সম্প্রতি 16তম ফাইন্যান্স কমিশনের চিফ করা হয়েছে বা চেয়ারম্যান করা হয়েছে। এবার এই অমিত পানাগারিয়ার পরিচয়টা কি না, অমিত পানাগারিয়া হচ্ছে ফর্মার ভাইস চেয়ারম্যান নীতি আয়োগ, অ্যাজ এ নীতি আয়োগ। ওকে, তাহলে ফর্মার ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়াও বলতে পারো ইনি নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া 2015 থেকে 17 বলতে পারো কি না, এজ এ চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। আর ফিনান্স কমিশনটা কি স্যার, এটা একটু যদি জানলে ভালো হতো। তাহলে ফিনান্স কমিশন হচ্ছে ভারতবর্ষের একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট বডি, যারা কিনা কি কাজ করে, যারা কিনা রেকমেন্ডেড করে, কি রেকমেন্ড করে না, হাউ ট্যাক্স রেভিনিউ শুড বি শেয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ যে রাজস্বটা উঠছে সেই রাজস্বটা বলতে পারো সেন্ট্রাল এবং স্টেটগুলির মধ্যে কিভাবে ভাগ হবে, সেটা বলতে পারো ডিসিশন করে কে না, এই ফাইন্যান্স কমিশন। পরীক্ষার প্রশ্ন এটাও আসে, ভারতবর্ষের প্রথম ফাইন্যান্স কমিশন কত সালে গঠিত হয়, সেক্ষেত্রে মনে রাখবে 1951। তাহলে প্রথম ফাইন্যান্স কমিশন কত সাল, 1951। এবারেরটা কত না, 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কাকে করা হয়েছে, এক কথায় মনে রাখবো অরবিন্দ পানাগারিয়া। একদম 100% পরীক্ষায় প্রশ্নটা আসবে, খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আমরা চলে যাব। নেক্সট কি আছে দেখো, কঙ্গো প্রেসিডেন্ট রি-ইলেক্টেড ফর সেকেন্ড টার্ম, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কঙ্গোর যে রাষ্ট্রপতি তাকে রি-ইলেক্ট করা হলো। আচ্ছা, আমরা তার আগে দেখে নেব ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে এর ক্যাপিটালটা কি, ক্যাপিটালটা মনে রাখবে কিনশাসা। গেল। এবার দেখো কি বলেছে না, ফেলিক্স অ্যান্টোনিন শিশেকেদি শিলম্বো, ফেলিক্স অ্যান্টোনিন শিশেকেদি শিলম্বো, দ্য লিডার অফ ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস, মানে তার পার্টিটার নাম হচ্ছে ইউডিপিএস, ওয়াজ রি-ইলেক্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ফর দ্য সেকেন্ড টার্ম। তাহলে এক কথায় বলতে গেলে আমাকে প্রশ্নটা এভাবেও করতে পারে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নতুন বা রি-ইলেক্টেড প্রেসিডেন্টের নাম কি, তখন নামটা হচ্ছে ফেলিক্স অ্যান্টোইন শিশেকেদি শিলম্বো, এটা হচ্ছে প্রেসিডেন্টের নাম। আর কঙ্গোর ক্যাপিটালটা কি, কঙ্গোর ক্যাপিটাল হচ্ছে কিনশাসা। আর কোন ধরনের কারেন্সি ইউজ করে না, এখানে হচ্ছে কঙ্গোলিস ফ্রাঁ ইউজ করা হয়। চলে আসো নেক্সট, নিউ প্রাইম মিনিস্টার অফ চাঁদ, যার ক্যাপিটালটার নাম কি, ক্যাপিটালটার নাম হচ্ছে এনজামেনা। এনজামেনা হচ্ছে ক্যাপিটালটা। কারেন্সি কি ইউজ করে না, সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঁ,
সেন্ট্রাল আফ্রিকান ফ্রাঁ, এটা হচ্ছে কারেন্সি ইউজ করে। তো একটা আফ্রিকান কান্ট্রিটার নাম হচ্ছে চাঁদ। প্রশ্ন এসছে এখানে নতুন প্রাইম মিনিস্টার কাকে করা হয়েছে, সেক্ষেত্রে মনে রাখবে কি না, ট্রান্সফরমার পার্টির সভাপতি এবং প্রাক্তন বিরোধী নেতা, যার নাম হচ্ছে সাকসেস মাসরা, যে কিনা প্রেসিডেন্ট কোথাকার বললাম না, ট্রান্সফরমার পার্টি, অ্যান্ড ফর্মার অপোজিশন লিডার, was appointed as a prime minister of the Republic of Chad by transitional government under the presidency of General Mohammad Idris Deby। তাহলে বর্তমানে সেখানকার প্রেসিডেন্ট যিনি আছেন, অর্থাৎ চাঁদের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে জেনারেল মোহাম্মদ ইদ্রিস দিবে, তিনি সম্প্রতি প্রাইম মিনিস্টার হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট করলেন কাকে না, সাকসেস মাসরাকে, যিনি কিনা ট্রান্সফরমার পার্টির প্রেসিডেন্ট এবং ফর্মার অপোজিশন লিডার। তাহলে এক কথায় আমাকে জিজ্ঞেস করতে পারে যে নিউ প্রাইম মিনিস্টার অফ চাঁদ নাম কি, সেক্ষেত্রে নামটা মনে রাখবো, নামটা হচ্ছে সাকসেস মাসরা। চলে আসো পরেরটা, পিএম অফ কুয়েতের নতুন প্রাইম মিনিস্টার কাকে করা হলো, খেয়াল করবে, শেখ মিসাল আল আহমেদ আল জাবের আল সাবা। আমির অফ কুয়েত হ্যাজ অ্যাপয়েন্টেড শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ কুয়েত। ভালো করে খেয়াল করো, নাহলে গুলিয়ে যাবে। কি বললাম না, যদি বলা হয় কুয়েতের বর্তমান আমিরের নাম কি না, শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবা। ইনি কি করলেন, সম্প্রতি অ্যাপয়েন্ট করলেন প্রাইম মিনিস্টার, কাকে অ্যাপয়েন্ট করলেন, শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবাকে। কোথাকার প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করলেন না, কুয়েতের প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করলেন। তাহলে এক কথায় বলতে গেলে আমাকে যদি বলে কুয়েতের প্রধানমন্ত্রীর নাম কি, কুয়েতের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা। চলে আসো নেক্সট, বলছে দেখো ফিফথ টার্ম অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন কে না, 5 বার। পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে যে যিনি প্রাইম মিনিস্টার হলেন তার নাম কি না, শেখ হাসিনা হলো। তার পলিটিক্যাল পার্টিটার নাম কি, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, তখন মনে রাখবে আওয়ামী লীগ। ইনি প্রাইম মিনিস্টার হিসেবে রি-ইলেক্ট হলেন ফর দ্য ফিফথ টার্ম, এই নিয়ে 5ম বারের জন্যে, এবং 4th কনজিকিউটিভ টার্ম অ্যাজ আ পিএম অফ বাংলাদেশ, মানে পরপর 4 বার, টোটাল 5 বার, পরপর 4 বার ইনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলেন। উইথ দিস শেখ হাসিনা রিটেন, এই জায়গাটা খেয়াল করো, উইথ দিস শেখ হাসিনা রিটেন হার টাইটেল অ্যাজ ওয়ার্ল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ স্টেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি দিন ধরে বা সব থেকে বেশি সময় ধরে থাকা নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তার এই খেতাবটা বলতে পারো একটা বিশ্ব রেকর্ড। তাহলে শেখ হাসিনা কি না রিটেন হার টাইটেল অ্যাজ আ ওয়ার্ল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল অফ দ্য স্টেট। তোমাকে পরীক্ষার প্রশ্নটা এটাই করবে যে এই মুহূর্তে পৃথিবীতে ওয়ার্ল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল হেড যিনি আছেন তার নাম কি, তখনও তোমার আনসার হচ্ছে শেখ হাসিনা। এই নিয়ে ইনি বাংলাদেশে 5ম বার প্রাইম মিনিস্টার হিসেবে শপথ নিলেন, পরপর 4 বার, 4th কনজিকিউটিভ টাইম। আর কি মনে রাখতে হবে, এনার পলিটিক্যাল পার্টিটার নাম কি না, আওয়ামী লীগ। হয়ে গেল। নেক্সট অ্যাপয়েন্টমেন্টের পরে চলে আসবো আমরা গভর্নমেন্ট স্কিম। তাহলে এই পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, প্রথমে আমরা আলোচনা করলাম হচ্ছে ডেট, ইম্পর্টেন্ট ডেট, তারপর আলোচনা করলাম আমরা হচ্ছে থিমস, তারপর আমরা আলোচনা করলাম হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, তারপর আমরা আলোচনা করলাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এরপর আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে কি না গভর্নমেন্ট স্কিম বা অ্যাপ বা বিল কিছু আছে কিনা। চলো দেখে নেব। প্রথমটা কি আছে না, ফার্স্ট ইউটি টু ইমপ্লিমেন্ট, ভারতবর্ষের প্রথম ইউনিয়ন টেরিটরি যে কিনা অ্যাপ্লাই করলো ইউটি টু ইমপ্লিমেন্ট পিএম বিশ্বকর্মা যোজনা। তাহলে ভারতবর্ষের প্রথম ইউটি যারা কিনা পিএম বিশ্বকর্মা যোজনাকে অ্যাপ্লাই করলো, নাম কি, এক কথায় জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখে নাও, জম্মু কাশ্মীর has become the first union territory in India to implement the প্রধান মন্ত্রী বিশ্বকর্মা যোজনা। মিটে গেল। এরপর আমরা স্যার বিশ্বকর্মা যোজনাটা কি বা এই সম্পর্কে যদি একটু ইনফরমেশন জানা যেত বা রিভিশন করা যেত তাহলে সুবিধা হতো। তাহলে তার জন্য হচ্ছে এটা দেখো, পিএম বিশ্বকর্মা যোজনা যেটা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম, এটা লঞ্চ করেছে কে, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। কবে না, সেপ্টেম্বর 2023-এ। এই স্কিমটার উদ্দেশ্য কি না, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড রিচ অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অফ আর্টিসান অ্যান্ড ক্রাফট পিপল।
তাহলে যে সমস্ত ক্রাফট পিপল আছে, মানে হস্তশিল্পী যারা আছে বা আর্টিসান যারা আছে, তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে বলতে পারো ডেভেলপ করাই হচ্ছে এই স্কিমটার অন্যতম উদ্দেশ্য। স্কিমটার নাম কি? স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। হলো এই স্কিমটার যদি বলে ট্যাগলাইন কি? ট্যাগলাইন হচ্ছে সম্মান সামর্থ্য সমৃদ্ধি। সম্মান সামর্থ্য সমৃদ্ধি, এটা হচ্ছে এই স্কিমটার ট্যাগলাইন। এবার দেখো এই স্কিমটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ফার্স্ট ইউটি হিসেবে অ্যাপ্লাই করলো। তো এই স্কিমটার মধ্যে নিজেকে যদি এনলিস্ট করতে হয় তাহলে আমাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? দেখো প্রথমত কি বলছে, দ্য বেনিফিশিয়ারি শুড বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, তাহলে 18 বছর মিনিমাম বয়স আমার হতে হবে। নেক্সট, দ্য স্কিম উইল কভার 18 ট্র্যাডিশনাল ক্রাফট, তাহলে 18 ধরনের হস্তশিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে এই স্কিমটা। দ্য স্কিম অফার্স এ কোলাট্রিয়াল ফ্রি লোন আপ টু ₹3 লাখ অ্যাট এ কনসেশনাল ইন্টারেস্ট রেট 5%, তাহলে এই স্কিমটার আন্ডারে আমি প্রায় 3 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারি, যার ইন্টারেস্টটা মাত্র 5%। আর কি বলেছে, দ্য স্কিম এম টু কভার 30 লাখ ফ্যামিলি ওভার 5 ইয়ার, আগামী 5 বছরের মধ্যে এই স্কিমটার টার্গেট হচ্ছে যাতে যাতে কিনা 30 লাখ ফ্যামিলির কাছে পৌঁছানো যায়। আর ফ্রম ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 থেকে 2028, মানে আগামী 5 বছর মানে 2023-24 থেকে 2028-এর মধ্যে এই স্কিমের আন্ডারে যাতে টোটাল 30 লাখ ফ্যামিলিকে উপকৃত করা যায়, এটাই বলতে পারো স্কিমটার উদ্দেশ্য। স্কিমটার নাম পিএম বিশ্বকর্মা স্কিম। যে স্কিমটা রিসেন্টলি বা প্রথম ইউটি হিসেবে লঞ্চ করলো কে? না জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট স্কিমটা দেখবো আমরা, একটাই ছিল। চলে যাও নেক্সট, স্পোর্টস আপডেট। তাহলে স্কিমের পরে স্পোর্টস আপডেটের মধ্যে কি কি আছে দেখো কি বলছে, 2023-এ ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ। কি বলেছে, নরওয়ের গ্র্যান্ড মাস্টার এবং ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন যার নাম হচ্ছে ম্যাগনাস কার্লসেন সম্প্রতি জিতলো একটা খেতাব। কি খেতাব? না 2023-এ ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ, যেটা একটা ওপেন টুর্নামেন্ট। এটা হয়েছে কোথায়? এটা হচ্ছে সামারখান্ড। সামারখান্ডটা কোথায় আছে? উজবেকিস্তান। কবে হয়েছে? না 29 থেকে 30 ডিসেম্বর 2023-এ এটা অনুষ্ঠিত হয়েছে। হলো, তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে 2023-এ ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ খেতাবটা কে জিতেছে, তখন আনসার ম্যাগনাস কার্লসেন। আমাকে জিজ্ঞেস করতে পারে ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ এটা 2023 কোথায় হয়েছে, তখন আনসার সামারখান্ড। সামারখান্ডটা কোথায় আছে? উজবেকিস্তান। এবার দেখো কার্লসেনের যে রেকর্ডটা একটু খেয়াল রাখবে। বলছে দিস মার্ক কার্লসেন 7th ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপ অ্যান্ড 17th ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল। তাহলে ব্লিটজ চ্যাম্পিয়নশিপ হিসেবে এটা তার 7ম খেতাব, এবং ওভারঅল যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখি তাহলে এটা তার 17তম খেতাব। রাশিয়া মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, রাশিয়ার তরফ থেকে ভ্যালেন্টিনা গুনিনা, যে কিনা বলতে পারো খেতাবটা জিতলো ওম্যান ব্লিটজ টুর্নামেন্টে। আর এই ভ্যালেন্টিনা গুনিনার এটা হচ্ছে তার 2nd ওয়ার্ল্ড ব্লিটজ টাইটেল। এর আগে ইনি এই খেতাবটা পেয়েছিলেন 2012-তে। তো মহিলাদের দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে না, মহিলার থেকে বেশি ফেমাস হচ্ছে ম্যাগনাস কার্লসেন, পরীক্ষার প্রশ্নটা তাকে দিয়ে আসবে। প্রথমত চ্যাম্পিয়নশিপটা কোথায় হয়েছে? সামারখান্ডটা কোথায়? তখন মনে রাখবো উজবেকিস্তান। নেক্সট, কে জিতেছে? ম্যাগনাস কার্লসেন। কোন দেশের প্লেয়ার? না নরওয়ের প্লেয়ার। কোন খেলার সঙ্গে যুক্ত? চেস খেলার সঙ্গে যুক্ত। কি জিতেছে? তখন হচ্ছে ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ। এটা তার কততম খেতাব? ওয়ার্ল্ড ব্লিটজ বললে এটা তার 7th খেতাব। আর ওভারঅল যদি আমি দেখি ওয়ার্ল্ড চেস টুর্নামেন্ট, এখানটা যদি আমরা দেখি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল হিসেবে এটা কততম, তখন মনে রাখতে হবে এটা হচ্ছে 17তম। ডান। চলে আসো পরেরটা। কি বলছে দেখো, পাবিটি স্পোর্টস যারা কিনা সম্প্রতি মেন্স অ্যাথলিট অফ দ্য ইয়ার 2023 খেতাবটা ঘোষণা করলো। পাবিটি স্পোর্টসের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হলো কি না মেন্স অ্যাথলিট অফ দ্য ইয়ার। কাকে ঘোষণা করা হলো? এক কথায় মনে রাখবে, বিরাট কোহলি। তো এটা কি পাবিটি স্পোর্টসটা কি না, এটা একটা বলতে পারো অনলাইন বলতে পারো ভোটিং পোর্টাল, যে ভোটিং এর মাধ্যমে বিরাট কোহলি যে কিনা লিওনেল মেসিকে ভোটে হারিয়ে এই খেতাবটা জিতেছে। তো এখানে বলাই আছে দেখো, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ সিলেক্টেড বেসড অন দ্য অনলাইন পোল কন্ডাক্টেড বাই পাবিটি স্পোর্টস, যেটা একটা সাবসিডিয়ারি চ্যানেল অফ পাবিটি। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় পরীক্ষায়। বিরাট কোহলি এছাড়াও অনেক খেতাব পাচ্ছে, পুরস্কার পাচ্ছে, তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রাখবে।
যে পাভিটির তরফ থেকে বা পাভিটি স্পোর্টসের তরফ থেকে মেন্স অ্যাথলিট অফ দ্য ইয়ার 2023 খেতাবটা কাকে দেওয়া হয়েছে? বিরাট কোহলি। চলে আসো নেক্সট, আইসিসি মডিফাই স্টাম্পিং রুল। না, এটা দিয়ে তোমাকে কোনো পরীক্ষায় জিজ্ঞেস করবে না, কিন্তু যেহেতু আমরা খেলাধুলো দেখি বা ক্রিকেটটা ভারতবর্ষে খুবই জনপ্রিয়, তাই ক্রিকেটে যদি কিছু চেঞ্জেস থাকে সেটা আমাকে একটু জানতে হবে। কি চেঞ্জেস আছে দেখে নাও। ICC has made change to the stamping rule by stating that কি বললো, while checking for a stamping appeal, the TV umpire will only assess the image from the side on camera, okay, and will not assess the caught behind scenario. ব্যাপারটা বোঝো, বোলার বল করলো, ব্যাটসম্যান বিট হলো প্যাডে লাগলো, প্লেয়াররা চেঁচিয়ে উঠলো, LBW কল করলো, তখন থার্ড আম্পায়ার যে সে কি করতো, একসঙ্গে তিনটে ইমেজ দেখতো। এক কি না, প্রথমত হচ্ছে কি না স্টাম্প হয়েছে কিনা এটা দেখতো, সেকেন্ড হচ্ছে কি না LBW কারেকশনটা ঠিক আছে কিনা সেটা দেখতো, থার্ড হচ্ছে কি না কট বিহাইন্ড হয়েছে কিনা সেটা দেখতো। তিনটে দেখে ডিসিশন দিত। যদি LBW থাকে তো কোনো প্রশ্নই নেই, ধরো LBW নেই, নেক্সট দেখতো কি না ব্যাটসম্যান ক্রিজে আছে কিনা, স্টাম্পিংটা হয়ে গেল। যদি দেখতো না ওটাও ঠিক আছে, তখন বলটা ব্যাটে লেগে প্যাটে লেগেছে বা প্যাডে লেগে ব্যাটে লেগে উঠেছে সেটা দেখতো। তো এখন যে নতুন নিয়মটা ICC করে দিল, যেখানে কি বলছে না টিভি আম্পায়ার only assess the image from the side on camera and will not assess the caught behind scenario। মানে টিভি আম্পায়ার এবার থেকে শুধু সাইড ইমেজটা দেখবে, কট বিহাইন্ড এর অ্যাপিলটা দেখবে না। ওকে, এবার তুমি কি করলে, ধরো তুমি অ্যাপিল করলে LBWর হলো না, তখন তোমাকে পুনরায় আবার কট বিহাইন্ডের জন্য কিন্তু অ্যাপিল করতে হবে এবং সেটা DRS এর মাধ্যমে। সেটাই এখানে বলেছে, দ্য চেঞ্জ ইন দ্য স্টাম্পিং রুল মেক দ্য বোলিং টিম গো ফর আ সেপারেট ডিসিশন রিভিউ সিস্টেম রেফারেল ফর দ্য কট বিহাইন্ড অ্যাপিল। মানে তুমি ধরো প্রথমে স্টাম্পিং অ্যাপিল করেছিলে, সেটা হলো না, ওকে, আগে যেটা কি হতো না, আগে একবারেই হয়ে যেত, এখন কিন্তু একবারে হবে না, তোমাকে আবার নতুন করে DRS এর মাধ্যমে যেতে হবে অ্যাপিল করার জন্য। কি বলছে, whether the ball caught by the wicket keeper has been hit or edged by the batsman। তো এটা দেখার জন্য তোমাকে নেক্সট DRS আবার অ্যাপিল করতে হবে। মানে আগে কি হতো, আগে একটা অ্যাপিলে হয়ে যেত, এখন তোমাকে দুটো অ্যাপিল করতে হবে যদি তুমি চাও। নতুন রুলের পরে আমরা চলে যাব কি না, আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ডেভিড ওয়ার্নার, যিনি কিনা সম্প্রতি ODI এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, ইনি কোন দেশের খেলোয়াড়, তখন আনসার অস্ট্রেলিয়া। বা আমাকে বলতে পারে যে এমন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম বলো যিনি সম্প্রতি রিটায়ারমেন্ট নিয়েছেন, তখন আনসার ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার সম্পর্কে আমাকে ইনফরমেশনে আর একটু জেনে রাখতে হবে, তার কেরিয়ারটা যদি আমি দেখি, ইনি টেস্ট ডেবিউ করেছিলেন কোন সালে, 2011-তে, কাদের এগেনস্টে, নিউজিল্যান্ডের এগেনস্টে। ইনি ODI ডেবিউ করেছিলেন 2009-এ, কাদের এগেনস্টে, সাউথ আফ্রিকার এগেনস্টে। ওয়ার্নার অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করেছে টোটাল 112খানা টেস্টে এবং 161টা ODI ম্যাচে, যেখানে টেস্টে তার রান সংখ্যা 8786, ODIতে তার রান সংখ্যা 6932। ইনি অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড, যে পুরস্কারটার আগের নাম ছিল অ্যালান বর্ডার মেডেল, সেটাই এখন বর্তমান নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা ইনি 3বার পেয়েছেন, 2020, 2017 এবং 2016-তে। আউটস্ট্যান্ডিং পারফরমার হিসেবে বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হিসেবে পুরস্কারটা পেয়েছেন। তাহলে এখান থেকে তুমি আরেকটা প্রশ্ন নোট ডাউন করে নেবে, অ্যালান বর্ডার মেডেলের নতুন নামটা কি হয়েছে? অ্যালান বর্ডার মেডেলের নতুন নাম হচ্ছে কি না অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা ডেভিড ওয়ার্নার 3টে পেয়েছে বা 3 বছরের জন্য পেয়েছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। সালটা হচ্ছে 2020, 17 এবং 16। নেক্সট দেখো ইউনাইটেড কাপ। তোমাকে পরীক্ষা সিম্পল জিজ্ঞেস করবে ইউনাইটেড কাপ 2024 কারা জিতলো, তখন মনে রাখবে জার্মানি। কাদেরকে হারিয়ে জিতলো, তখন মনে রাখবে পোল্যান্ডকে হারিয়ে জিতলো। সব থেকে ভাইটাল প্রশ্ন যে ইউনাইটেড কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত, তখন আমি মনে রাখবো লন টেনিসের সঙ্গে এটা যুক্ত। 3টে পয়েন্ট মনে রাখবে, আর কিছু লাগবে না। ইউনাইটেড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, লন টেনিস। ওকে, 2024-এ কারা জিতেছে, জার্মানি। কাদের হারিয়েছে, পোল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিনা জার্মানি। এটা হচ্ছে ইউনাইটেড কাপের সেকেন্ড এডিশন, যেটা কিনা স্টার্ট হয়েছিল 29 ডিসেম্বর 2023 থেকে চলেছে 7 জানুয়ারি 2024 পর্যন্ত। কোথায়? পার্থ, সিডনি।
অস্ট্রেলিয়াতে। ওকে, চলো উবের কাপের পরে নেক্সট চলে আসবো আমরা ফেমাস ডেথ। তাহলে আমাদের পড়া হয়ে গেল কি কি? ফার্স্ট ছিল আমার ইম্পর্টেন্ট ডেট, এটা আমাদের আলোচনা হয়ে গেল। নেক্সট ছিল আমার থিম, এটা আলোচনা হয়েছে। নেক্সট ছিল আমার বুকস, এটা আলোচনা হয়েছে। নেক্সট ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট, এটা আলোচনা হয়েছে। নেক্সট ছিল আমার স্পোর্টস, এটা আলোচনা হয়েছে। নেক্সট ছিল অ্যাওয়ার্ডস, এটাও আলোচনা হয়েছে। এবার আমরা যেটা এলাম কি না, এবার হচ্ছে আমাদের ডেথ। তো সাম্প্রতিক মৃত্যুর মধ্যে যদি আমি দেখি ফেমাস পার্সোনালিটি, নাম হচ্ছে মারিও জাগালো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। প্রথমত ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তখন তোমার আনসার ফুটবল। কোন দেশের ফুটবলার ছিলেন? তখন তোমার আনসার হচ্ছে ব্রাজিল। ওকে, ফর্মার ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার এবং কোচ এবং ম্যানেজার, যার নাম মারিও জোর্গে লোবো জাগালো পুরো নাম, যে কিনা 4টে ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছে, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেল। তাহলে টোটাল কতগুলো ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছে যদি বলে? 4টে। ওকে, 92 বছর বয়সে মারা গেল। এই মারিও জাগালোর নিক নেম যদি তোমাকে জিজ্ঞেস করে, ডাক নামটা হচ্ছে ওল্ড ওলফ এবং হচ্ছে দ্য প্রফেসর, যে জন্ম হয়েছিল যার 1931 সালের 9ই আগস্ট। ইনি দুটো ওয়ার্ল্ড কাপ, 1958-এর ওয়ার্ল্ড কাপ এবং 1962-এর ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ প্লেয়ার খেলেন। তাহলে 4টের মধ্যে দুটো ওয়ার্ল্ড কাপ 1958 এবং 1962 অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলেন। 1970-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা হচ্ছে কি না, অ্যাজ এ হেড কোচ বা ম্যানেজার হিসেবে ইনি দলের সঙ্গে ছিলেন। এবং 1994-এর যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল ইউএসএতে, সেখানে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও ইনি কাজ করেছেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাজ বোথ প্লেয়ার অ্যান্ড ম্যানেজার। এই জায়গাটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেবে যে এমন একজন ফুটবলারের নাম বলো, বা 4টে ফুটবলারের নাম দেবে, দিয়ে বলবে এই 4জনের মধ্যে কে প্রথম ওয়ার্ল্ড কাপ জেতে, বা বলতে পারো এই 4জনের মধ্যে কে ওয়ার্ল্ড কাপ প্লেয়ার এবং ম্যানেজার হিসেবে জিতেছে। তখন তোমার আনসার হচ্ছে মারিও জাগালো, যে টোটাল 4টে ওয়ার্ল্ড কাপের সঙ্গে যুক্ত ছিল। দুটো হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, একটা হচ্ছে ম্যানেজার, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ। ডান। সম্প্রতি মারা গেছে, তাই নিউজে এসছে। নেক্সট আবার একজন ফুটবলার, যার নাম হচ্ছে কি না, বেকেনবাওয়ার। নামটা নিশ্চয়ই জানো, ফ্রান্স বেকেনবাওয়ার। প্রথম প্রশ্ন, ইনি কোন দেশের ফুটবলার? জার্মানি। কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলার। ইনি দুখানা ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছিলেন, মারা গেলেন 78 বছর বয়সে। কোথায়? না, অস্ট্রিয়াতে। এনার একটা ডাক নাম আছে, ডাক নামটা কি? ডাক নাম হচ্ছে দের কাইজার, অর্থাৎ কথাটার মানে হচ্ছে দ্য এম্পারার। ওকে, ইনি হচ্ছেন বলতে পারো 3জন ইন্ডিভিজুয়ালের মধ্যে একজন, যে কিনা ফিফা ওয়ার্ল্ড কাপ বোথ অ্যাজ এ প্লেয়ার অ্যান্ড অ্যাজ এ ম্যানেজার জিতেছেন। তাহলে এখনো পর্যন্ত বলতে পারো সারা পৃথিবীতে 3জন প্লেয়ার এমন আছেন যারা কিনা অ্যাজ এ ফুটবলার এবং অ্যাজ এ ম্যানেজার ওয়ার্ল্ড কাপ জিতেছেন, যার মধ্যে একটা নাম আমরা প্রথমেই পেয়ে গেলাম, মারিও জাগালো, আর দ্বিতীয় নামটা হচ্ছে এটা, যার নাম হচ্ছে ফ্রান্স বেকেনবাওয়ার। তাহলে তুমি বলতে পারো স্যার তৃতীয় নামটা কে? তৃতীয় নামটা হচ্ছে এই যে ডিডিয়ার ডেসচ্যাম্প। কোন দেশের প্লেয়ার? না, ফ্রান্সের। তাহলে টোটাল 3জন আছে, ডেসচ্যাম্প যে কিনা ফ্রান্সের, মারিও জাগালো যে কিনা ব্রাজিল, আর ফ্রান্স বেকেনবাওয়ার যে কিনা জার্মানি। এরা 3জন হচ্ছে ফুটবলের দুনিয়ায় বলতে পারো এমন 3জন প্লেয়ার যারা একসাথে প্লেয়ার এবং একসাথে ম্যানেজার হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলেছে। কি বলছে দেখো, ইনি ব্যালেন ডিওর পুরস্কার পেয়েছেন কবার? না, দুবার, 1972 এবং 1976-এ। ইনি কি বলছেন, জার্মানির ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিলেন 4বার, 1966, 68, 74 এবং 1976। ওকে, নামটা খেয়াল রাখবে, ফ্রান্স বেকেনবাওয়ার। নেক্সট চলে আসবো আমরা পরের টপিক, যে টপিকটা হচ্ছে কিনা মিলিটারি এক্সারসাইজ। তো মিলিটারি এক্সারসাইজের মধ্যে প্রথম যেটা আছে মহড়া। মহড়াটার নাম কি না, ডেজার্ট সাইক্লোন 2024। তো প্রথম প্রশ্ন, স্যার এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে? তখন সিম্পল আনসার ইন্ডিয়া এবং ইউএই। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন এটাই দেবে যে এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন কোন দুটো দেশের মধ্যে হয়েছে? তখন আনসার ইন্ডিয়া, ইউএই। আমরা আরেকটু দেখে নেব, এটা একটা যৌথ সামরিক মহড়া। এবার প্রশ্ন যে এটা কোথায় হয়েছে? তখন মনে রাখবে
কমেন্সড ইন মাহাজন। মাহাজন জায়গাটা কোথায় আছে? রাজস্থান। কবে হয়েছে? 2 জানুয়ারি 2024-এ। এটা একটা 2 সপ্তাহ ব্যাপী বলতে পারো একটা মহড়া, যেটা কিনা 15 জানুয়ারি পর্যন্ত চলেছে। ওকে, নামটা খেয়াল রাখবো, ডেজার্ট সাইক্লোন 2024। কোন দুটো দেশ? ইন্ডিয়া, ইউএই। চলে যাও নেক্সট। এবার আসছি আমরা আমাদের শেষ পর্যায়ে, অর্থাৎ বিবিধ বা মিসলেনিয়াস ইনফরমেশনে। জানুয়ারি মাসের 1 থেকে 15-র মধ্যে লাস্ট ফেজটা আমরা কন্টিনিউ করছি। মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম ইনফরমেশনটা আমরা পড়বো, যেটা কি না ডিআরডিও। আমরা জানি নামটা কি না, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা তার পুরো নাম। সেই ডিআরডিও ফাউন্ডেশন ডে সম্প্রতি উদযাপন করলো। আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে ফাউন্ডেশন ডেটা কবে? না 1 জানুয়ারি। তাহলে স্যার ডিআরডিও প্রতিষ্ঠা কবে? 1958। তাহলে স্যার এবছর অর্থাৎ 2024-এ ডিআরডিও তাদের কততম ফাউন্ডেশন ডে উদযাপন করলো? তখন আনসার 66 ফাউন্ডেশন ডে তারা উদযাপন করলো। ওকে, তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন কি কি দেবে? ডিআরডিও ফুল ফর্ম দিতে পারে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে ফুল ফর্ম। সেকেন্ড কি দিতে পারে আমাকে? না এই ডিআরডিও ফাউন্ডেশন ডেটা কবে? না 1 জানুয়ারি। এবারেরটা কততম উদযাপন হলো? 1966। কোন সালের প্রতিষ্ঠা? 1958-এ। ওকে, আবার মনে রাখার জন্য 1958-এ আরেকটা বিখ্যাত অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল, যার নাম হচ্ছে নাসা। নিশ্চয়ই মনে আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। চলো মিসলেনিয়াসের মধ্যে পরের খবরটা কি দেখবো? পেট্রো ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন জায়গাকে সম্প্রতি ঘোষণা করা হলো? পেট্রো ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এক কথায় মনে রাখবে গুজরাটকে ঘোষণা করা হয়েছে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। কোন জায়গাকে সম্প্রতি পেট্রো ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে? আমার আনসার হচ্ছে গুজরাট। কেন ঘোষণা করা হয়েছে এটা আমি নিজে একটু দেখে নেব। দেখো, due to the presence of Reliance Industries Limited, Jamnagar Refinery and ONGC Petro Addition Limited। তাহলে কি কারণের জন্য গুজরাটকে ভারতবর্ষের পেট্রো ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে? তখন মনে রাখবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে জামনগরে তাদের রিফাইনারি, এবং ওএনজিসির তরফ থেকে বলতে পারো পেট্রো অ্যাডিশন লিমিটেড, যেটাকে বলছে ওপাল, এটাও বলতে পারো এই জামনগরে থাকার জন্য বা গুজরাটে থাকার জন্য গুজরাটকে বলা হচ্ছে কি না রেকগনাইজ অ্যাজ আ পেট্রো ক্যাপিটাল অফ ইন্ডিয়া। জাস্ট এইটুকু মনে রাখবে, তাহলেই হবে। চলে যাও পরেরটা। বলছে দেখো, নিউ কান্ট্রি টু জয়েন ব্রিক্স ইন 2024, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত ব্রিক্সে কোন কোন দেশ ছিল? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5টা। প্রথম দিকে বেড়ে হওয়ার কথা ছিল কটা দেশ? আরো 6টা অ্যাড অন হয়েছিল, তাহলে 6 আর 5 11। কিন্তু মাঝখানে আবার একটা দেশ উইথড্র করে নিল, তাহলে এখন টোটাল ব্রিক্সের মধ্যে মেম্বার কান্ট্রি কটা? 10টা। চলো দেখে নাও, জাস্ট এই ফর্মুলা মনে রাখবে। 5টা দেশ কি কি আছে? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া এবং ইউএই, যারা নিউ মেম্বার। এর সঙ্গে ছিল কারা? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই টোটাল মেম্বারশিপটা যদি বলো কার্যকরী হয়েছে কবে থেকে? 1 জানুয়ারি 2024। ওকে, তাই এখন মেম্বার সংখ্যা 5 থেকে বেড়ে হয়েছে 10। কিন্তু মজার ব্যাপার, জাস্ট এই জায়গাটায় মনে রাখবে, প্রথম দিকে কিন্তু আর্জেন্টিনাও কিন্তু ব্রিক্সে জয়েন করেছিল এবং পরবর্তীকালে উইথড্র করে নেয়। তাহলে প্রশ্নটা কিন্তু এই জায়গা থেকেই হবে যে কোন দেশ ব্রিক্সে জয়েন করার পর উইথড্র করে নেয়? তখন আনসার কিন্তু আর্জেন্টিনা। বা বলতে পারে যে এখন ব্রিক্সের সদস্য সংখ্যা যদি 10 হয়, বা এখন ব্রিক্সের সদস্য সংখ্যা যদি 10 হয়, তাহলে আগে কত ছিল? 5। ওকে, নতুন মেম্বার কারা কারা? 4টে মেম্বার কান্ট্রির নাম দিয়ে বলবে এর মধ্যে ব্রিক্সে জয়েনকারী নতুন মেম্বারটির নাম কি। তখন তোমাকে এই 5টা নাম মনে রাখতে হবে: ইথিওপিয়া, ইজিপ্ট, ইরান, সৌদি আরব এবং ইউএই। আর 16তম ব্রিক্স সম্মেলন একটা দিয়ে প্রশ্ন হতেই পারে, যেটা কিনা রিসেন্টলি হওয়ার কথা, 2024-এর অক্টোবরে হওয়ার কথা। কোথায় হবে? কাজান। কাজান জায়গাটা কোথায়? রাশিয়া। আর 15তমটা কোথায় হয়ে গেছে যদি বলো, তখন আনসার হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কোথায় হয়েছে? এটা জোহানেসবার্গ। তাহলে ব্রিক্স পড়লেই আমাদের সম্মেলনটাও পড়তে হবে। তাহলে আমাকে 15তম সম্মেলন 2023-এর সম্মেলনটা সাউথ আফ্রিকা জোহানেসবার্গে হয়েছে। 2024-এরটা হওয়ার কথা কোথায়? রাশিয়া। রাশিয়ার কোথায় হওয়ার কথা? না কাজান। জায়গাটার নাম কি? না কাজান। কবে হবে? অক্টোবর 2024। চলে আসো নেক্সট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তাদের স্টেট ডে এবং স্টেট সং ঘোষণা করা হলো।
তাহলে এতদিন পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল, বার্ড, ট্রি, তাই না, ফ্রুট, ফ্লাওয়ার, তারপর তোমার রিভার, স্পোর্টস, এগুলো আমরা জানতাম। নতুন অ্যাড অন হলো কি? নতুন অ্যাড অন হলো স্টেট ডে এবং স্টেট সং। তো প্রথমত কবে কোনটা দেখে নেব আমরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার করলো পয়লা বৈশাখ, দ্য বেঙ্গলি নিউ ইয়ার, অ্যাজ দ্য স্টেট ডে। আর নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ টেগোরের 1905 সালের বলতে পারো বাংলার মাটি বাংলার জল, এটাই হচ্ছে আমাদের স্টেট সং। তাহলে পরীক্ষার প্রশ্ন দুটো, এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট সংটা কার লেখা? রবীন্দ্রনাথ টেগোর। স্টেট সংটা কোনটা সিলেক্ট করা হয়েছে? বাংলার মাটি বাংলার জল, মিটে গেল। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডে কোনটাকে ঘোষণা করা হয়েছে, বা যেটাকে তুমি বলতে পারো বাংলা দিবস, তখন মনে রাখবে পয়লা বৈশাখ। অর্থাৎ তারিখটা 14 বা 15 এপ্রিল যে কোনো একদিন পড়বে, সেই তারিখটাকেই বলছে কি না, যেটা বেঙ্গলের নিউ ইয়ার, সেই দিনটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নতুন স্টেট ডে হিসেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক পরীক্ষায় এখান থেকে তুমি এক্সপেক্ট করতেই পারো। তাহলে একটু আপডেট করে নেবো আমরা যেখানে ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক স্টেট ফ্লাওয়ার, স্টেট বার্ড, স্টেট অ্যানিমাল, এই যে জায়গাগুলো করেছিলাম, সেখানে এই দুটো নতুন ওখানে অ্যাড অন করে নেবে। চলো নেক্সট। 3 varieties of হ্যান্ডলুম শাড়ি ইন ওয়েস্ট বেঙ্গল গেট জিআই ট্যাগ। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলের 3 ধরনের শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। কোন 3 ধরনের শাড়ি? দেখো, একটার নাম হচ্ছে টাঙ্গাইল, একটার নাম হচ্ছে তোমার কোরিয়াল, আর একটার নাম হচ্ছে গরদ। তাহলে টাঙ্গাইল, কোরিয়াল আর গরদ, এই 3 ধরনের শাড়ি যারা কিনা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। টাঙ্গাইল শাড়ি এটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে নদিয়া অ্যান্ড পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, যেখানে কোরিয়াল এবং গারদ এটা বলতে পারো কোথাকার বিখ্যাত না, মুর্শিদাবাদ এবং বীরভূম। তাহলে আমাকে যদি বলে টাঙ্গাইল শাড়িটা কোন জায়গায় বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, তখন আমি বলবো পূর্ব বর্ধমান এবং নদিয়া। যেখানে কোরিয়াল শাড়িটা বিখ্যাত কোথাকার না, মুর্শিদাবাদ, এবং গরদ কোথাকার না, বীরভূম। আমাকে জায়গার নাম দিয়ে হয়তো জিজ্ঞেস করবে না, আমাকে 4টে শাড়ির নাম দিয়ে বলবে এর মধ্যে কোনটা সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রোডাক্ট যেটা কিনা জিআই ট্যাগ পেয়েছে। তো শাড়ির নামগুলো একটু খেয়াল রাখবে। 3টে শাড়ি হচ্ছে টাঙ্গাইল, কোরিয়াল আর গরদ। চলে আসো নেক্সট। ক্যাবিনেট সম্প্রতি অ্যাপ্রুভ করলো অযোধ্যা এয়ারপোর্ট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং তার নামটা চেঞ্জ করে করলো মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যেটা, যে অযোধ্যা এয়ারপোর্ট বলে যে আগে যে এয়ারপোর্টটা ছিল, সেই এয়ারপোর্টটা নতুন নাম কি হয়েছে না, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম। আগে এটা ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল, এখন এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তকমা দেওয়া হয়েছে। ওকে, তাহলে খেয়াল রাখবে, আমাকে পরীক্ষার প্রশ্ন করবে যে অযোধ্যা এয়ারপোর্টের নতুন নাম কি হয়েছে, তখন আমার আনসার হচ্ছে কি না, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম, এবং এটা ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খেতাব পেয়েছে। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা জানতাম আগে ভারতবর্ষে টোটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল 34টা, তাহলে এই একটা যদি বাড়ে তাহলে আমরা এখন বলতে পারি ভারতবর্ষের টোটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা হচ্ছে 35টা, 35। নেক্সট কি বলছে, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। আমরা জানি কাইট ফেস্টিভ্যালটা বিখ্যাত কোথায় না, কাইট ফেস্টিভ্যালটা বিখ্যাত হচ্ছে আহমেদাবাদ মানে গুজরাটে। প্রতি বছর এখানে সবরমতী নদীর তীরে বলতে পারো ফেস্টিভ্যালটা উদযাপন করা হয়। কবে থেকে কবে না, 7 থেকে 14 জানুয়ারি বলতে পারো আহমেদাবাদে ফেস্টিভ্যালটা প্রতি বছর হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী তুমি বলতে পারো গরমের ঠিক শুরুর সময়ই বলতে পারো এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। এই ফেস্টিভ্যালে প্রায় 153 ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স 55টা দেশ থেকে পার্টিসিপেট করতে এসেছিল, এবং 68টা ন্যাশনাল কাইট ফ্লায়ার্স 12টা রাজ্য থেকে পার্টিসিপেট করেছিল, এবং প্রায় 865টা কাইট এনথুসিয়াস্ট যারা 23খানা গুজরাটে 23খানা শহরে থাকে সেখান থেকে তারা পার্টিসিপেট করেছিল। এটা জাস্ট নিজে জানার জন্যে। আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে কি না, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালটা ভারতবর্ষের কোন রাজ্যের ফেস্টিভ্যাল, রাজ্য জিজ্ঞেস করলে গুজরাট, পার্টিকুলার জায়গা জিজ্ঞেস করলে আহমেদাবাদ। চলে আসো নেক্সট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স অ্যানাদার সেশন। তো আজকে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারির পার্ট 2টা কমপ্লিট করব। তো চলো তাহলে শুরু করা যাক কারেন্ট অ্যাফেয়ার্স
পার্ট 2 জানুয়ারি সেশন। পার্ট 1 আমাদের হয়ে গেছে, পার্ট 2 তে কি কি আছে আমরা একবার দেখে নেব। তো আমরা এখানে জানুয়ারি 16 থেকে 31 পর্যন্ত আমরা আপডেট করব। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ইম্পর্টেন্ট ডেট, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা আগেও ইম্পর্টেন্ট ডেট নিয়ে আলোচনা করেছি। আরেকবার এখানে আমরা একটুখানি বলে দিই। 1 জানুয়ারি যেটা হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে হিসেবে উদযাপন করা হয়। 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে, যিনি কিনা ব্রেল থিওরি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেল, তাকেই স্মরণ করে দিনটা উদযাপন করা হয়। 6 তারিখ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান, অর্থাৎ যুদ্ধে যে সমস্ত শিশুরা অনাথ হয় তাদের নিয়ে দিনটা উদযাপন করা হয়। 9 তারিখ হচ্ছে আমাদের এনআরআই ডে বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে। মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ফিরে আসার ঘটনা বলতে পারো এই দিনটাতে উদযাপন করা হয়। 10 তারিখ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 তারিখ হচ্ছে আমাদের ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী এবং একই সঙ্গে হচ্ছে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। 12 তারিখ হচ্ছে আমাদের ন্যাশনাল ইউথ ডে। 15 তারিখ হচ্ছে আমার ইন্ডিয়ান আর্মি ডে। 16 তারিখ হচ্ছে আমার ন্যাশনাল স্টার্ট আপ ডে। 24 তারিখ হচ্ছে আমার ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 25 তারিখ হচ্ছে আমার ন্যাশনাল ভোটার্স ডে এবং তার সঙ্গে হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে। 26 তারিখ হচ্ছে আমার ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। আর 30 তারিখ হচ্ছে আমার মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস এবং ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে। তো এখানে আগের স্লাইডে যদিও আমি বা আগের দিন আমি আরেকবার বলেছিলাম যে এই যে লাস্টের তারিখটা 30 তারিখ, যেটা কিনা উদযাপন হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। এই লেপ্রোসি ডেটা কিন্তু পার্টিকুলারলি জানুয়ারি মাসে লাস্ট সানডে আর যে তারিখই পড়ুক না কেন সেই তারিখটাতে উদযাপন করা হয়। প্রতি বছর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 30 জানুয়ারি পড়ে, তাই এখানে 30 তারিখটা দেওয়া আছে। কিন্তু 2024-এর রেসপেক্টে যদি আমি দেখি, 2024-এ তারিখটা পড়েছিল 28 জানুয়ারি। মানে মাথায় রাখবে 28 জানুয়ারি বলতে পারো লাস্ট সানডে পড়েছিল এবং সেই দিনটা উদযাপন করা হয়েছে ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে। নেক্সট সেগমেন্টটা আমরা যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিমস। ওকে, তো জানুয়ারি মাসের পার্ট 1 যেটা আমরা পড়েছিলাম সেখানে আমরা ইম্পর্টেন্ট ডেট দেখেছিলাম, ইম্পর্টেন্ট থিমও দেখেছিলাম। তাই পার্ট 2-তে আমরা ইম্পর্টেন্ট ডেট নিয়ে আর নতুন করে আলোচনা করব না, আমরা ডিরেক্টলি চলে আসব থিম থেকে। কি কি নতুন থিম আছে আমরা দেখে নেব। তো ইম্পর্টেন্ট থিমের মধ্যে ফার্স্ট যেগুলো আমাকে দেখতে হবে, দেখো 24 তারিখ আমরা জানি যে 24 তারিখটা উদযাপন করা হয় কি না, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এই দিনটা আমরা জানি 24 তারিখে উদযাপন করা হয়। কিন্তু এই দিনটা ছাড়াও আরেকটা দিনও বলতে পারো উদযাপন করা হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। তার থিমটা কি বলেছে এখানে, তার থিমটা বলেছে লার্নিং ফর লাস্টিং পিস, এটা হচ্ছে এবারে থিম। তাহলে 24শে জানুয়ারি একই সঙ্গে হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। এখানে 25 তারিখটা দেখো দু রকম ভাবে বলা হয়েছে। 25 তারিখ আমরা জানি ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে উদযাপন করা হয়, আর একটা হচ্ছে কি না ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবে 25 তারিখটা উদযাপন করা হয়। কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে এখানে দেখো দু রকম ভাবে বলেছে। একটা ট্যাগ লাইন, যদি আমাকে জিজ্ঞেস করে ট্যাগ লাইনটা কি, তখন আমি বলবো চুনাও কা পর্ব দেশ কা গর্ব। আর আমাকে যদি বলে যে থিমটা কি, তখন আমি বলবো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। তা দুটো একটু খেয়াল রাখবে। এখানে ট্যাগলাইন যদি জিজ্ঞেস করে তাহলে ট্যাগলাইন হচ্ছে চুনাও কা পর্ব দেশ কা গর্ব। আর যদি বলে যে থিমটা কি, থিমটা হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ন্যাশনাল ট্যুরিজম ডে থিমটা কি, তখন মনে রাখবে সাস্টেনেবল জার্নি, টাইমলেস মেমোরি। এটা হচ্ছে এবারের ন্যাশনাল ট্যুরিজম ডে, যেটা কিনা উদযাপন করা হয় কবে না 25 জানুয়ারি, তার থিম। নেক্সট চলে আসো ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, যেটা কিনা দেখো আমি একটু আগেই বললাম যে প্রতি বছর এটা জানুয়ারি মাসের শেষ রবিবার। ওকে, এটা মাথায় রাখবে, শেষ রবিবার উদযাপন করা হয়। যখন ইম্পর্টেন্ট ডে টপিকটা তোমরা ফার্স্ট পড়েছো জানুয়ারি মাসের রেসপেক্টে, সেখানে দেখবে 30শে জানুয়ারি দুরকম ভাবে বলা আছে। একদিকে বলা হয়েছে মার্টিয়ার্স ডে, একদিকে বলা হয়েছে মার্টিয়ার্স ডে, আরেকদিকে বলা হয়েছে কি না ওয়ার্ল্ড লেপ্রোসি ডে বা লেপ্রোসি এরাডিকেশন ডে। ওকে, আমরা যদি ইম্পর্টেন্ট ডেট গুলো দেখি যেখানে এটা বলা আছে,
তো এটা একটুখানি মাথায় রাখবে। আরেকবার বলে দিচ্ছি, ওয়ার্ল্ড লেপ্রোসি ডেটা এটা জানুয়ারি মাসের লাস্ট সানডে যে তারিখই পড়ুক না কেন সেই তারিখে উদযাপন করা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম বছরের ক্ষেত্রে এটা 30শে জানুয়ারি পড়ে, কিন্তু এবছর 2024-এ যদি আমি দেখি এটা পড়েছে হচ্ছে 28শে জানুয়ারি। ওকে, তাই তারিখটা ম্যান্ডেটারি নয়, মাথায় রাখতে হবে লাস্ট সানডে অফ জানুয়ারি উদযাপন করা হয় কি না, ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে। আর 30শে জানুয়ারি যেটা সেটা উদযাপন করা হয় মার্টিয়ার্স ডে বা গান্ধীজির মৃত্যুদিন যেটাকে আমরা বলে থাকি। নেক্সট 30 তারিখ আর এক রকম ভাবে উদযাপন করা হয়। তাহলে একদিকে আমরা জানি 30 তারিখ যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্টিয়ার্স ডে। আবার এই 30 তারিখটাই উদযাপন করা হচ্ছে কি না, ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে হিসেবে। তাহলে এখান থেকে দেখো দুটো ডে তুমি পেয়ে গেলে। ওকে, ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডে ডিজিজ এর থিমটা কি আছে এবারের থিম হচ্ছে ইউনাইট, অ্যাক্ট, এলিমিনেট। এটা হচ্ছে এবারের থিমটা। তাহলে আমাকে যদি থিম জিজ্ঞেস করে ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে যেটা কিনা 30শে জানুয়ারি উদযাপন করা হয়, তার থিমটা আমি কি বলবো, ইউনাইট, অ্যাক্ট, এলিমিনেট। আমাকে যদি বলে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে থিমটা কি আছে, আমি বলবো বিট লেপ্রোসি। আমাকে যদি বলে ন্যাশনাল ট্যুরিজম ডে থিমটা কি আছে, তখন বলবো সাস্টেনেবল জার্নি, টাইমলেস মেমোরি। আমাকে যদি বলে ন্যাশনাল ভোটার্স ডে থিমটা কি আছে, তখন আমি কি বলবো, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। আমাকে যদি বলে ন্যাশনাল ভোটার্স ডে ট্যাগলাইনটা কি, তখন আমি কি বলবো, চুনাও কা পর্ব, দেশ কা গর্ব। আমাকে যদি বলে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশনের থিমটা কি আছে, তখন আমি কি বলবো, লার্নিং ফর লাস্টিং পিস। চলে আসো নেক্সট পুরস্কার। তো জানুয়ারি মাসের সেকেন্ড পার্ট অর্থাৎ 16 তারিখ থেকে আপ টু 31 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ পুরস্কার কি কি দেওয়া হয়েছে বা কারা কারা পেয়েছে আমরা এক ঝলকে দেখে নেব। প্রথম পুরস্কারটার নাম যদি আমরা দেখি, দেখো প্রথম পুরস্কারটার নাম কি বলেছে, ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন, ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা এক কথায় কাকে দেওয়া হয়েছে না, অজিত মিশ্রা। নামটা মনে রাখবে, কে পেয়েছে, অজিত মিশ্রা। এনার পরিচয়টা কি, ইনি জন্মসূত্রে একজন ভারতীয় লয়ার। কোথায়, ইউনাইটেড কিংডমে। জন্মসূত্রে ভারতীয় এবং একজন লয়ার, কোথায় প্র্যাকটিস করে না, ইউনাইটেড কিংডমে। যাকে কিনা এই পুরস্কারটা দেওয়া হয়েছে অর্থাৎ ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন। তুমি বলতে পারো কেন না, ফর হিজ কন্ট্রিবিউশন টু স্ট্রেংথেনিং দ্য বিজনেস পার্টনারশিপ বিটুইন দ্য সিটি অফ লন্ডন অ্যান্ড ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সাথে লন্ডনের যে বিজনেস পার্টনারশিপ আছে সেটাকে আরো বেশি করে মজবুত করার ক্ষেত্রে এনার কন্ট্রিবিউশনের জন্য তাকে অর্থাৎ অজিত মিশ্রাকে, যিনি একজন ভারতীয় জন্ম এবং একজন লয়ার, তাকে সম্প্রতি এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে আমাকে এক কথায় পরীক্ষার প্রশ্নটা কি করবে, পরীক্ষার প্রশ্নটা করবে হচ্ছে ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূতকে দেওয়া হয়েছে, তখন মনে রাখবে নামটা হচ্ছে অজিত মিশ্রা। চলে আসো নেক্সট পুরস্কার, কর্পূরী ঠাকুর। নামটা দেখো প্রত্যেকে আমরা জানি, কর্পূরী ঠাকুর যাকে কিনা সম্প্রতি ভারতরত্ন দেওয়া হলো, এটা আমরা জানি। কিন্তু এই যে ভারতরত্ন যে দেওয়া হলো তাকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে, তাই খেয়াল রাখবে পস্থুমাসলি। ওকে, কথাটার মানে হচ্ছে মরণোত্তর। এবার তুমি বলতে পারো মরণোত্তর হিসেবে ইনি কততম ভারতীয়, তখন মনে রাখবে 15th। আর ভারতরত্ন হিসেবে ইনি কততম পেলেন, তখন মনে রাখবে 49th। ইনি হচ্ছেন 49তম ব্যক্তি যাকে ভারতরত্নে সম্মানিত করা হয়েছে, আর 15তম মরণোত্তর ব্যক্তি যাকে ভারতরত্নে সম্মানিত করা হয়েছে। দুরকম ভাবে দিতে পারে, যদি বলে ওভারঅল কততম তখন 49তম, আর যদি বলে তোমার কি বলে মরণোত্তর কততম তখন মনে রাখবে 15তম। ঠিক এটাই এখানে বলা আছে, দেখো ইনি হচ্ছেন 49তম ভারতরত্ন প্রাপক এবং 15তম হচ্ছে মরণোত্তর প্রাপক। এনার পরিচয়টা কি, ইনি হচ্ছেন বিহারের বলতে পারো প্রাক্তন সিএম এবং একজন সোশ্যালিস্ট লিডার। ওকে, বিহারে যারা পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ আছে তাদেরকে আপলিফট করার জন্য এনার যে এফোর্ট, সেই এফোর্ট বলতে পারো চিরস্মরণীয়। তাই এনাকে অনেক সময় কি নামে ডাকা হতো না, জননায়ক নামে ডাকা হতো। এনার সম্প্রতি 100তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়।
তবে এই যে ভারতরত্ন পুরস্কারটা এখানে একটু খেয়াল রাখতে হবে 2024-এ টোটাল কতজনকে দেওয়া হয়েছে না টোটাল 5 জনকে দেওয়া হয়েছে। তাহলে 49তম ব্যক্তির নামটা কি পেলাম কর্পূরী ঠাকুর। তাহলে 50তম ব্যক্তিটার নাম কি তখন বলবো লাল কৃষ্ণ আডবাণী। ওকে, যদি আমাকে বলে 51তম ব্যক্তির নাম কি তখন আমি বলবো পি.ভি. নরসিম্হা রাও। ওকে, যদি আমাকে বলে 52তম ব্যক্তির নাম কি 52nd ব্যক্তির নাম কি, বা যদি আমাকে বলে 53তম ব্যক্তির নাম কি, তাহলে 53টা আমরা জানি কি না M.S. স্বামীনাথন। M.S. স্বামীনাথন। আর যদি আমাকে বলা হয় 52তম তখন আমি কি বলবো না চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং। ওকে, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা মনে রাখবে, এটা মনে হতেই পারে যে ভারতরত্ন সর্বাধিক এক বছরে কতজনকে দেওয়া যেতে পারে। অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন এখানে সেই অর্থে তেমন কিছু বলা নেই যে ম্যাক্সিমাম এক বছরে কতজনকে দেওয়া যেতে পারে। এর আগেও আমরা দেখেছি যে 4 জন কে দেওয়া হয়েছে, 3 জন তো পেয়েই থাকে। এবারে আমরা দেখতে পেলাম যে 5 জনকে ভারতরত্ন দেওয়া হলো। ওকে, তাহলে 5 জন কারা কারা না কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পি.ভি. নরসিম্হা রাও, চৌধুরী চরণ সিং এবং M.S. স্বামীনাথন। চলে আসো নেক্সট পরের পুরস্কারটা যেটা আছে, কি পুরস্কারটার নাম? পুরস্কারটার নাম হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ওকে, পুরস্কারটার নাম কি? পুরস্কারটার নাম হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তো এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবারেরটা কততম না 69তম 69th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তো অনেক লম্বা চওড়া লিস্ট আছে, তোমরা প্রত্যেকে জানো কে কি পেয়েছে না পেয়েছে, বাট পরীক্ষার জন্য পড়তে হবে আমাকে সবগুলোই, বাট বিশেষ গুরুত্ব দিয়ে আমরা যে পয়েন্টগুলো মনে রাখবো তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ সিনেমা কোনটা হয়েছে তখন মনে রাখবো 12 ফেল। বেস্ট অ্যাক্টর মেল খেতাবটা কে পেয়েছে? রণবীর কাপুর। কোন সিনেমা? অ্যানিমাল জন্য। বেস্ট অ্যাক্টর ফিমেল কে পেয়েছে? আলিয়া ভাট। কোন সিনেমা? রকি और রানী কি প্রেম কাহানির জন্য। বেস্ট ডিরেক্টরের খেতাবটা কে পেয়েছে? বিধু বিনোদ চোপড়া। সিনেমার নাম 12 ফেল। ওকে, এবার চলে আসো একদম লাস্টের দিকে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে না ডেভিড ধাওয়ান, যিনি কিনা একজন ডিরেক্টর, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং আর.টি. বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং মিউজিক ট্যালেন্ট কাকে দেওয়া হয়েছে তখন মনে রাখবো শ্রেয়স পুরাণিককে সম্মানিত করা হয়েছে। তাহলে পড়বো আমরা সবকটাই, কিন্তু যেগুলোকে দাগিয়ে দিলাম সেগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে। যার মধ্যে বেস্ট ফিল্ম কোনটা হয়েছে যদি বলে তাহলে হচ্ছে 12 ফেল। বেস্ট ফিল্ম ক্রিটিক্স, এখানে ক্রিটিক্স কথাটার মানে কি না সমালোচক। সমালোচক, সমালোচকদের মতে শ্রেষ্ঠ সিনেমা কোনটা হয়েছে তখন মনে রাখবে জোরাম। বেস্ট অ্যাক্টর মেল হয়েছে রণবীর কাপুর, ফিমেল আলিয়া ভাট। আবার বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স মানে সমালোচকদের মতে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছে কে না বিক্রান্ত মাসি, সিনেমার নাম হচ্ছে 12 ফেল। বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স হয়েছে রানী মুখার্জি, সিনেমার নাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এবং তার সাথে আরেকজনও আছে অর্থাৎ রানী মুখার্জি এবং শেফালি সাহা, দুজনকে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স সম্মানে সম্মানিত করা হয়েছে। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল হচ্ছে ভিকি কৌশল ডাঙ্কি সিনেমার জন্য, সাপোর্টিং অ্যাক্টর ফিমেল হচ্ছে সাবানা আজমি রকি ও রানী কি প্রেম কাহানির জন্য। বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল অ্যানিমাল সিনেমাতে ভূপিন্দর বাবলের গাওয়া গানটার জন্য, আর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার ফিমেল পাঠান সিনেমাতে শিল্পা রাওয়ের গাওয়া গানটার জন্য। বেস্ট ডেভিউ মেল, ডেভিউ কথাটার মানে হচ্ছে প্রথম সিনেমা, ডেভিউ কথাটার মানে মনে রাখবে প্রথম সিনেমা। তো বেস্ট ডেভিউ মেল, বেস্ট ডেভিউ ফিমেল, বেস্ট ডেভিউ ডিরেক্টর, পরপর তিনটে বলা আছে। ডেভিউ মেল যিনি হয়েছেন ফরাজ সিনেমা থেকে আদিত্য রাওয়াল, ফিমেল যিনি হয়েছেন ফেরি সিনেমা থেকে আলিজ অগ্নিহোত্রী, আর ডেভিউ ডিরেক্টর যিনি হয়েছেন ধক ধক সিনেমা থেকে তরুণ দুদেজা। তো এত কিছু আমার পরীক্ষায় লাগে না। বেস্ট ফিল্মটা মনে রাখবে 12 ফেল, বেস্ট ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া, বেস্ট অ্যাক্টর রণবীর কাপুর, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে তোমার আলিয়া ভাট, আর বেস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কি হয়েছে তখন আনসার হচ্ছে তোমার ডেভিড ধাওয়ান। আর আর.ডি. বর্মন মিউজিক অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে না শ্রেয়স পুরাণিক। নেক্সট পুরস্কারটায় চলে যাব। আমরা জানি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কারটার নাম কি না ভারতরত্ন। তারপরই আসে কি না পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার আবার অনেকগুলো ক্যাটাগরিতে হয়, মানে 3টে ক্যাটাগরিতে দেওয়া হয়। একটা পদ্ম বিভূষণ, একটা পদ্মভূষণ, একটা পদ্মশ্রী। পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মভূষণ হচ্ছে থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মশ্রী হচ্ছে ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড।
তার মানে এখানে পদ্ম বিভূষণ যেটা, এটা মনে রাখবে সেকেন্ড হাইয়েস্ট। ওকে, পদ্মভূষণ এটা হচ্ছে আমার থার্ড হাইয়েস্ট, আর পদ্মশ্রী এটা আমার হচ্ছে ফোর্থ হাইয়েস্ট। এবার যদি আমি দেখি যে এবছর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে কজনকে, 5 জনকে। পদ্মভূষণ দেওয়া হয়েছে কজনকে, না 17 জনকে। আর পদ্মশ্রী দেওয়া হয়েছে কজনকে, না 110 জনকে। ওভারঅল তাহলে যদি আমি দেখি কতজন পদ্ম পুরস্কার পেয়েছে, না 132 জন পদ্ম পুরস্কার পেয়েছে। যার মধ্যে পদ্মবিভূষণ এই 5 জনের মধ্যে কারা কারা আছে, না এক হচ্ছে তোমার চিরঞ্জীবী, মানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর চিরঞ্জীবী, যার পুরো নাম হচ্ছে কোনিডেলা চিরঞ্জীবী। নেক্সট দেখো ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট পেয়েছেন বৈজয়ন্তীমালা, অ্যাক্ট্রেস বৈজয়ন্তীমালা। নেক্সট বিন্দেশ্বর পাঠক, যে কিনা ভারতবর্ষে সুলভ শৌচালয়, যেটা কিনা পাবলিক টয়লেট, সেই সুলভ শৌচালয় যার আইডিয়া বা যার মাথা থেকে বেরিয়েছে সেই বিন্দেশ্বর পাঠক, যিনি কিনা মারা গেছেন, তাই এখানে দেখো পস্থুমাসলি বলা আছে, তো তাকে দেওয়া হয়েছে। এবং সুব্রমণিয়াম, পদ্মা সুব্রমণিয়াম, যাকে কিনা বলতে পারো এবছর পদ্মা বিভূষণ দেওয়া হয়েছে। নেক্সট একই রকম ভাবে যদি আমরা দেখি পদ্মভূষণ দেওয়া হয়েছে কাকে, না ফাতিমা বিবি, হরমোনশ্রী কামা, মিঠুন চক্রবর্তী, সত্যব্রত মুখার্জি, উষা উত্থপ। আর পদ্মশ্রী যদি বলি তো 110 জনের মধ্যে দেখো এখানে 8টা নাম রাখা হয়েছে: রোহান বোপানা, জ্যোৎস্না চিনাপ্পা, একলব্য শর্মা, সনাতন রুদ্র পাল, ডাকু মাঝি, রতন কাহার, তাকদিরা বেগম এবং গীতা রয় বর্মন, যাদেরকে কিনা এখানে নামগুলো রাখা হয়েছে। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার এখানে 110 জনের নামের মধ্যে আপনি 8টা বেছেছেন কেন, বা এখানে 17টা নামের মধ্যে আপনি 5টা বেছেছেন কেন, আবার এখানে 5টার মধ্যে আপনি 5টাই রেখেছেন কেন। এখানে একটা জিনিস বলে দিই, যখন তুমি পদ্ম পুরস্কার পড়বে তোমার প্রথম টার্গেট হবে যে প্রত্যেকটা পদ্ম পুরস্কারে কতজন করে পেয়েছে, মানে পদ্ম বিভূষণ কতজন পেয়েছে, পদ্মভূষণ কতজন পেয়েছে, পদ্মশ্রী কতজন পেয়েছে, আগে এই ফিগারটা মাথায় রাখবে, নাম্বার 1। এবার এই 3টে পুরস্কারের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা পেয়েছে, কারণ আমিরা পরীক্ষা দেব ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক ম্যাক্সিমামটা, তাই সেখানে ওয়েস্ট বেঙ্গলের লোকজনের প্রাধান্য বা সেখান থেকে প্রশ্ন আসার চান্সেস বেশি থাকে, তাই ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক যারা যারা পেয়েছে দেখো ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলগুলো রাখা হয়েছে। হলো, কিন্তু স্যার এখানে তো ওয়েস্ট বেঙ্গল নেই, তাহলে এখানে রাখা হয়েছে কেন? এখানে রাখা হয়েছে তার কারণ একটাই, যেহেতু সংখ্যাটা কম 5টা, তাই রেখা হয়েছে। এখানে যদি 10টা থাকতো বা 15টা থাকতো তাহলে সেখান থেকেও আমি বেছে নিতাম যে যে ফেসগুলো খুব পরিচিত, যে নামগুলো খুব পরিচিত, সেই নামগুলোই আমি রাখতাম। যেমন আমি তোমাকে এই লিস্ট থেকে, এই 5 জনের লিস্ট থেকে যদি আমি আরেকটু ছোট করে দিই তোমাকে, তাহলে তুমি কোন নামগুলো মনে রাখবে? একদম 100% মনে রাখবে হচ্ছে বিন্দেশ্বর পাঠক, এই নামটা। ওকে, পরীক্ষায় প্রশ্ন দেবে বা দিতে পারে। নেক্সট নামটা তুমি মনে রাখবে ভেঙ্কাইয়া নাইডু, আর নেক্সট নামটা তুমি মনে রাখবে চিরঞ্জীবী। ওকে, তাহলে 5 জনের মধ্যে 3টে নাম অবশ্যই মনে রাখবে, চিরঞ্জীবী, ভেঙ্কাইয়া নাইডু এবং হচ্ছে বিন্দেশ্বর পাঠক। একই রকম যদি আমি দেখি দেখো পদ্মভূষণ প্রাপকের ক্ষেত্রে, তাহলে তুমি নাম মনে রাখবে ফাতিমা বিবি, মিঠুন চক্রবর্তী, উষা উত্থপ, অবশ্যই 3টে নাম কিন্তু মনে রাখবে। ফাতিমা বিবি সম্প্রতি মারা গেছেন, তাই তাকে দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার চান্সেস বেশি থাকবে। যেহেতু তোমার বলতে পারো প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি, তাই না, চিফ জাস্টিস, ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ফিমেল চিফ জাস্টিস, তো সেই রেসপেক্টে ফাতিমা বিবির নাম দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। মিঠুন চক্রবর্তী বাংলার অন্যতম গর্বের ব্যাপার, তো সেই রেসপেক্টে বলতে পারো তাকে দিয়ে প্রশ্ন আসতেই পারে। আর কি না, উষা উত্থুপ, ইনিও বলতে পারো অন্যতম ফেমাস পার্সন অফ ওয়েস্ট বেঙ্গল, তাই তাকে দিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। কিভাবে বলবে? 4 জনের নাম দিয়ে বলবে, এর মধ্যে সম্প্রতি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন যিনি, তার নাম কি। বা নেক্সট ইয়ার বা তার পরের বছর তোমাকে বলতে পারে মিঠুন চক্রবর্তী কোন সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন, বা উষা উত্থুপ কোন সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। এটা পরের বছরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাকে সাল দিয়ে জিজ্ঞেস করবে। প্রেজেন্ট ইয়ারের পরীক্ষার ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করবে যে কে পেয়েছে, বা এই পাশাপাশি যে ক্যাটাগরিগুলো বলা আছে, যেমন দেখো যে আর্ট, আর্ট, বা ধরো এই যে পাবলিক অ্যাফেয়ার, এই ক্যাটাগরি দিয়েও পরীক্ষার প্রশ্ন কিন্তু করতে পারে। একই রকম পদ্মশ্রী 110 জনকে দেওয়া হয়েছে, তো 110 জনের নাম তো মনে রাখা সম্ভব নয়, তাহলে আমার প্রথম কন্ডিশন কি হবে?
ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা পেয়েছে দেখো নামগুলো পরপর দেওয়া আছে। এবার ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাকি লিস্টের মধ্যে যে নামগুলো ফেমাস, ফেমাস মানে সবসময় বলতে পারো ঘোরাফেরা করে, সেই নামগুলো দিয়েই আমাকে মনে রাখতে হবে। এখানে যে রোহান বোপানার নামটা আমি রেখেছি, রোহান বোপানা অবশ্যই টেনিস জগতের অন্যতম একজন স্টার প্লেয়ার। তো হঠাৎ করে এই নামটা এখানে কেন, পুরস্কারটা পেয়েছে বলে না, রোহান বোপানা অন্য কারণে নিউজে আছে। কি কারণ, সব থেকে বেশি বয়স্ক অস্ট্রেলিয়ান ওপেন কি না মিক্সড ডাবলসে বিজেতা, সরি মেন্স ডাবলসে বিজেতা বলে, তাই না, ইন্ডিয়ান থেকে সব থেকে এজেড যে কিনা অস্ট্রেলিয়ান ওপেন খেতাবটা জিতলেন, তাই তার নামটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং তোমাকে পরীক্ষার প্রশ্ন বলতে পারে রোহান বোপানা পার্টিকুলারলি কোন খেলার সঙ্গে যুক্ত, বা সম্প্রতি ইনি কোন গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, যিনি কিনা সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন, এইভাবেও পরীক্ষার প্রশ্ন কিন্তু দিতে পারে। ওকে, জ্যোৎস্না চিনাপ্পা যদি আমরা দেখি এনার নামটাও খুব পপুলার। ওকে, তো ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তখন মনে রাখবে ইনি হচ্ছেন স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। তোমাকে বলতে পারে এনাকে সম্প্রতি কোন পুরস্কার দেওয়া হয়েছে, পদ্মশ্রী, বা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তখন আনসার হচ্ছে স্কোয়াশ। ওকে, তাহলে পদ্ম পুরস্কার হয়ে গেল। এরপর চলে যাব আমাদের নেক্সট পুরস্কারটা কি আছে না, আইসিসি অ্যাওয়ার্ড 2023 আইসিসি পুরস্কার ঘোষণা করেছে। তো অনেক লম্বা চওড়া লিস্ট। প্রথম যেটা মনে রাখবো, আইসিসি এবছর স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার কাকে দিয়েছে। তো স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার কাকে দিয়েছে না, ওভারঅল যদি আমি দেখি তাহলে জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে বলতে পারো আইসিসির তরফ থেকে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দেওয়া হয়েছে। ফার্স্ট পয়েন্টটা মনে রাখবে। আইসিসির তরফ থেকে আম্পায়ার অফ দ্য ইয়ার বা যে পুরস্কারটার আরেক নাম ডেভিড শেপার্ড ট্রফি কাকে দেওয়া হয়েছে, তাহলে ঠিক তার উপরেরটা আম্পায়ার ডেভিড শেপার্ড ট্রফি ফর আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার 2023 পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে, তখন মনে রাখবে রিচার্ড ইলিংগ্রোথ। কোথাকার না, ইংল্যান্ডে, যে কিনা এই পুরস্কারটা পেয়েছে। এবার চলে যাও একটু ওপরের দিকে, যেখানে তুমি বলতে পারো যে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি, যেটা কিনা আইসিসি দিয়ে থাকে মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ারের রেসপেক্টে। তো আইদার ইউ ক্যান সে গারফিল্ড সোবার্স ট্রফি, আইদার ইউ ক্যান সে আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার। খেতাবটা কে পেয়েছে, তখন মনে রাখবে অস্ট্রেলিয়ার প্লেয়ারটার নাম কি না প্যাট কামিন্স। তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে যে আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কারটা কে পেয়েছে, উসমান খ্বাজা অস্ট্রেলিয়া থেকে। এবার তোমাকে মনে রাখতে হবে যে এর মধ্যে কোনো ভারতীয় পুরস্কার পেয়েছে কিনা, তখন মনে রাখবে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023-এর খেতাবটা পেয়েছে কে, বিরাট কোহলি। আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার খেতাবটা পেয়েছে কে না, সূর্যকুমার যাদব। তাহলে সম্প্রতি আইসিসি যে পুরস্কার ঘোষণা করেছে সেখানে কতজন ভারতীয় স্থান পেয়েছে না, দুজন। একজন হচ্ছে আমাদের বিরাট কোহলি, আর একজন হচ্ছে আমাদের সূর্যকুমার যাদব। আর কি মনে রাখতে হবে না, আইসিসি এমার্জিং ক্রিকেটার মেন্স মানে পুরুষদের উঠতি খেলোয়াড় হিসেবে কাকে সম্মানিত করেছে, রাচিন রবীন্দ্রন। কোন কান্ট্রি না, নিউজিল্যান্ড। আর আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার কাকে দিয়েছে পুরস্কারটা, তখন মনে রাখতে হবে ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার যার নাম হচ্ছে ন্যাট স্কিভার, যাকে কিনা পুরস্কৃত করা হয়েছে। বাদ বাকি এখানে যে তিনটে ক্রাইটেরিয়া রয়েছে, আইসিসি ওম্যান ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার, টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, এমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার, তিনটেই হচ্ছে মহিলা কেন্দ্রিক পুরস্কার। তো এই তিনটে তুমি পড়তেও পারো নাও পারো, বাট এই ওপরের গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে দেখো আরেকবার বলছি, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে প্যাট কামিন্স, টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার উসমান খ্বাজা, ওডিআই ক্রিকেটার বললে বিরাট কোহলি, টি20 ক্রিকেটার বললে সূর্যকুমার যাদব, এমার্জিং ক্রিকেটার বললে রাচিন রবীন্দ্রন, আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার বললে ন্যাট স্কিভার। আর ডেভিড শেপার্ড ট্রফি যেটা কিনা আম্পায়ারিং এর জন্য দেওয়া হয়, কাকে দেওয়া হয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ইলিংগ্রোথ। আর আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মনে রাখবো জিম্বাবুয়ে মেন্স টিম মানে ওভারঅল জিম্বাবুয়ে ক্রিকেট টিমকে দেওয়া হয়েছে। আইসিসি পুরস্কারের পরে নেক্সট আমরা দেখব কি পুরস্কার না, ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2023 ঘোষণা হয়ে গেছে। তো এখানেও দেখো অনেকগুলো ক্যাটাগরি আছে, কি কি না, একটা আছে তোমার ফিফা মেন্স প্লেয়ার, এটা দেখতে হবে, ফিফা ওমেন্স প্লেয়ার এটা দেখতে হবে, ফিফা মেন্স গোলকিপার লাগবে না, ওমেন্স গোলকিপার লাগবে না, ফিফা মেন্স কোচ এটা অবশ্যই দেখব, পুস্কাস অ্যাওয়ার্ড কে পেয়েছে অবশ্যই মনে রাখবো, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দলটাকে দেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবো, এবং
স্পেশাল অ্যাওয়ার্ড কাকে দিয়েছে ফিফা সেটা মনে রাখবো। এবার যদি আমি এক এক করে দেখি, যে ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড কাকে দিয়েছে, না ব্রাজিলের মার্তাকে বলতে পারো পুরস্কৃত করেছে। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দলটা, তখন মনে রাখবো ব্রাজিল ন্যাশনাল টিম এই পুরস্কৃত করা হয়েছে। যদি বলা হয় পুস্কাস অ্যাওয়ার্ড সম্মানিত করা হয়েছে কাকে, না ব্রাজিলের গুলহের্মে মাডরুগাকে। ওকে, ফিফা মেন্স কোচ কাকে সম্মানিত করা হয়েছে, না পেপ গুয়ার্ডিয়ালোকে, যে কিনা ম্যানচেস্টার সিটির ক্লাবের হয়ে খেলে। নেক্সট ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কাকে হয়েছে, না আইতানা বোনামাটি। যদি বলো কোন কান্ট্রির হয়ে খেলে তাহলে স্পেন, আর কোন ক্লাবের হয়ে খেলে তখন হচ্ছে বার্সেলোনা। একই রকম ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কে পেয়েছে খেতাবটা, তখন আনসার হচ্ছে লিওনেল মেসি। দল বললে বা কান্ট্রি বললে আর্জেন্টিনা, আর ক্লাব বললে হচ্ছে ইন্টার মিয়ামি। তাহলে এই স্লাইড থেকেও তুমি দেখবে হচ্ছে ফিফা মেন্স প্লেয়ার, ফিফা ওমেন্স প্লেয়ার, ফিফা মেন্স কোচ, পুস্কাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং স্পেশাল অ্যাওয়ার্ড, এই কটা পয়েন্ট অবশ্যই একটু দেখে রাখতে হবে। নেক্সট চলে আসো বিসিসিআই এর তরফ থেকে সম্প্রতি পুরস্কার দেওয়া হয়েছে। তো বিসিসিআই লাস্ট 3-4 বছর ধরে কোনো পুরস্কার দেয়নি বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা করোনা। তো এবছর বলতে পারো লাস্ট 3-4 বছরের পুরস্কারটা একবারই দিয়ে দিয়েছে। তো আমরা লেটেস্ট যেটা সেগুলো একটু খেয়াল রাখবো। যেমন দেখো, প্রথমত হচ্ছে পলি উমরিগার অ্যাওয়ার্ড। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে পলি উমরিগার অ্যাওয়ার্ড যেটা কিনা বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে দেওয়া হয়, সেটা 2022-23 রেসপেক্টে কাকে দেওয়া হয়েছে বা কে পেয়েছে, তোমার আনসার হচ্ছে শুভমান গিল। একই রকম যদি বলা হয় যে তোমার বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মহিলাদের রেসপেক্টে 2022-23 কে পেয়েছে, তখন তোমার আনসার হচ্ছে দীপ্তি শর্মা। তোমাকে বলবে বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ মেল 2022-23 রেসপেক্টে কাকে দেওয়া হয়েছে, তখন তুমি বলবে যশস্বী জয়সওয়াল। একই রকম বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ ওম্যান যদি বলা হয় সেক্ষেত্রে 2022-23 রেসপেক্টে, তখন মনে রাখবে নামটা হচ্ছে আমনজোত কর। এখানে 19-20, 20-21, 21-22, 22-23 এইরকম ফরম্যাটে দেওয়া আছে। তো আগেরগুলো তোমাকে মনে রাখতে হবে না, কিন্তু প্রেজেন্ট ইয়ারটা অবশ্যই মনে রাখবে যে পলি উমরিগার অ্যাওয়ার্ড যেটা কিনা বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে দেওয়া হয় 2022-23 রেসপেক্টে পুরস্কারটা কে পেল, শুভমান গিল। চলে আসো পরেরটা, দিলীপ সারদেসাই অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা দুরকম ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করার জন্য, আর একটা টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার জন্য। তো সর্বাধিক রান করার ক্ষেত্রে 2022-23 এই দিলীপ সারদেসাই পুরস্কারটা পেয়েছে কে, যশস্বী জয়সওয়াল। আর সব থেকে বেশি উইকেট নেওয়ার জন্য এই পুরস্কারটা অ্যাজ এ বোলার কে পেয়েছে, না রবিচন্দ্রন অশ্বিন। দুটো নাম অবশ্যই মনে রাখবে। এছাড়াও ওডিআইতে হাইয়েস্ট রান গেটার ওম্যানের রেসপেক্টে তুমি যদি দেখো 2021-22 যিনি হয়েছেন বা পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে হরমনপ্রীত কৌর। এটা গেল বিসিসিআই অ্যাওয়ার্ড। নেক্সট প্যারামিটারে চলে আসবো আমরা বুকস অ্যান্ড অথার্স। তো বুকস অ্যান্ড অথার্স আমরা দেখে নেব যে জানুয়ারি মাসের সেকেন্ড হাফে কোনো গুরুত্বপূর্ণ বই আছে কিনা। তো দেখো একটাই বইয়ের নাম এখানে বলা হয়েছে, বইটার নাম কি বলেছে খেয়াল করে দেখো, যেখানে বলছে ফার্টিলাইজিং দ্য ফিউচার, ভারত মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। মানে এটা হচ্ছে বইটার নাম, ফার্টিলাইজিং দ্য ফিউচার, ভারত মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। বইটা যিনি লিখেছেন তার নাম কি, তার নাম হচ্ছে মনসুখ মান্ডব্য। যিনি লিখেছেন তার নাম হচ্ছে মনসুখ মান্ডব্য। ইনি হচ্ছেন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত। নামটা খেয়াল রাখবে, নামটা কি, না মনসুখ মান্ডব্য। নেক্সট চলে আসো অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্তিকরণের রেসপেক্টে যদি আমরা দেখি, এই নিয়ে কমোরস বলে যে দেশটা, কমোরস দেশটা চতুর্থতম প্রেসিডেন্ট হিসেবে বা ফোর্থ টার্ম অ্যাজ এ প্রেসিডেন্ট যিনি অ্যাপয়েন্টেড হলেন তার নাম কি। এক কথায় তোমাকে বলবে কমোরসের নিউ প্রেসিডেন্ট বা ফোর্থ টার্ম প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নিলেন বা রি-ইলেক্ট হলেন তার নাম কি। জাস্ট এইটুকু মনে রাখবে, আজালি আসৌমানি। আজালি আসৌমানি যে কিনা চতুর্থ 5 বছরের মেয়াদের জন্য কমোরসের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে। তিনি টোটাল ভোটের প্রায় 62.97% ভোট ইনি পেয়েছেন। ইনি অ্যাজ এ প্রেসিডেন্ট ছিলেন বলতে পারো এর আগে 1999-এ। ওকে,
কবে থেকে না 1999 থেকে ইনি অ্যাজ এ প্রেসিডেন্ট বলতে পারো রয়েছেন। এটা তার থার্ড কনজিকিউটিভ টার্ম এবং ইনি থাকবেন ক্ষমতায় 2029 পর্যন্ত। তাহলে আমাকে এক কথায় জিজ্ঞেস করবে যে কমোরসের নতুন রাষ্ট্রপতির নাম কি, আমি বলবো আজালি আসোমানি। নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা যদি আমরা দেখি তাহলে দেখো দেশটার নাম কি বলেছে, ভুটান। সেখানে প্রাইম মিনিস্টার হিসেবে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য যিনি অ্যাপয়েন্ট হলেন তার নাম কি? দ্বিতীয়বারের জন্য যিনি অ্যাপয়েন্ট হলেন তার নাম হচ্ছে শেরিং টোকবে। কার জায়গায় এলেন যদি তুমি বলো, তাহলে দ্বিতীয়বার বলেছে, প্রথমে একটু দেখে নিতে হবে। ইনি প্রথমবার অ্যাজ এ প্রাইম মিনিস্টার দায়িত্ব সামলেছিলেন 2013 থেকে 18। তারপর সেই জায়গায় দায়িত্ব নেয় হচ্ছে লোটসে সেরিং। ওকে, এবছর অর্থাৎ লোটসে সেরিং দায়িত্বে ছিলেন হচ্ছে 2018 থেকে 23 পর্যন্ত। এরপর লোটসে সেরিংকে সরিয়ে তার জায়গায় রি ইলেক্টেড হলেন কে না, নাম কি না শেরিং টোকবে। তাই বলেছে দেখো ইনি দ্বিতীয়বারের জন্য কোথায় না ভুটানের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট হলেন। তাহলে এক কথায় আমি মনে রাখবো ভুটানের নতুন প্রাইম মিনিস্টার বা রি ইলেক্টেড প্রাইম মিনিস্টারের নাম কি, তখন নামটা খেয়াল রাখবে, নামটা হচ্ছে শেরিং টোকবে। চলে আসো পরেরটা, সিএম অফ বিহার 9th টাইম। তাহলে এই নিয়ে বিহারের 9 বারের মুখ্যমন্ত্রী হলেন কে, নীতিশ কুমার। নীতিশ কুমার কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, তখন মনে রাখবে জেডিইউ, জনতা দল ইউনাইটেডের প্রেসিডেন্ট নীতিশ কুমার, যে কিনা বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে 9ম বার শপথ নিলেন যখন তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কিনা অ্যালায়েন্স করলেন। তাহলে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে নীতিশ কুমার পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। আর এই নিয়ে নীতিশ কুমার বিহারের 9 বারের মুখ্যমন্ত্রী হলেন। এটা খেয়াল রাখবে, পরীক্ষায় আসার মতো একটা পয়েন্ট। নেক্সট চলে আসো ভার্নি, তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিল কাকে? তো প্রথমেই জানতে হবে যে ভার্নিটা কি কোম্পানি। মাথায় রাখবে এটা একটা ইলেকট্রনিক্স কোম্পানি যে কিনা স্পিকার, স্মার্ট ওয়াচ, হেডফোন, কেবল, পাওয়ার ব্যাংক এবং চার্জার তৈরি করে। কোম্পানিটা প্রতিষ্ঠা 2009-তে, প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কিষান মালি। এবং এই ভার্নি কোম্পানি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাকে বেছে নিয়েছেন তার নাম হচ্ছে রবীন্দ্র জাডেজা। তাহলে কোম্পানিটা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে। তো সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাকে বেছে নিল তার নাম কি, নাম হচ্ছে রবীন্দ্র জাডেজা। চলে আসো পরেরটা, এসএসবি সশস্ত্র সীমা বল, আমরা নামটা জানি, তার নতুন ডিজি। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এসএসবি তে কি না ডিরেক্টর জেনারেল হিসেবে কে রয়েছে না রশ্মি শুক্লা, আমরা জানতাম নামটা। রশ্মি শুক্লা কে ছিল না ফার্স্ট ওমেন ডিজি অফ এসএসবি। তাহলে এসএসবির প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল ছিল কে না রশ্মি শুক্লা, এটা আমরা জানি। তো ইনি দায়িত্বে ছিলেন যে কিনা কোন সাল থেকে না 2023-এর মার্চ থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত। এনাকে সরিয়ে এনার জায়গায় নতুন যিনি অ্যাজ এ ডিজি হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন তার নাম কি, নাম হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। তাহলে এসএসবি মানে সশস্ত্র সীমা বলের নতুন ডিজি কে, নতুন ডিজিটার নাম হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। কিন্তু পরীক্ষায় প্রশ্ন দলজিৎ সিং চৌধুরীকে দিয়ে যেমন দিতে পারে, আবার এটাও দিতে পারে যে এই এসএসবির প্রথম মহিলা ডিজি কে ছিলেন, তখন নামটা মনে রাখবে রশ্মি শুক্লা। চলে আসো নেক্সট, গভর্নমেন্ট স্কিম বা বিল কি আছে দেখবো আমরা জানুয়ারি মাসের সেকেন্ড পার্টের মধ্যে। তো প্রথম যে স্কিমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। ভালো করে খেয়াল করবে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এটা কি ধরনের স্কিম? এটা হচ্ছে বলতে পারো টু প্রোভাইড রুফটপ সোলার পাওয়ার সিস্টেম টু 1 crore হাউসহোল্ড। তাহলে প্রায় 1 কোটি বাড়ির ছাদে সোলার পাওয়ার ইনস্টল করার যে স্কিমটা, সেই স্কিমটার নামই হচ্ছে কি না প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, যেটা কিনা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি লঞ্চ করলো। অবজেক্টিভ কি এই স্কিমটা রেসপেক্টে, তখন মনে রাখবে টু প্রোভাইড ইলেকট্রিসিটি টু থ্রু সোলার রুফটপ ইনস্টলেশন along with offering additional income for surplus electricity generation। তাহলে এর অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে কি না সোলার রুফটপের ইনস্টলেশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোভাইড করা, এবং এই সোলার রুফটপ করার ফলে তোমার যে বেনিফিটটা হবে, তোমার ইলেকট্রিসিটি বিলটা অনেকটাই কমে যাবে, যার ফলে তুমি সেখান থেকে কি করতে পারবে না কি বলে একটা টাকা তুমি সেভিংস করতে পারবে। এটাও বলতে পারো তোমার এই স্কিমটার একটা অন্যতম উদ্দেশ্য। This scheme is meant to assist poor and middle income household
টু লোয়ার দেয়ার ইলেকট্রিসিটি বিল। তাহলে এই স্কিমটা লঞ্চ করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যারা পুওর বা লোয়ার ইনকাম তারা যাতে তাদের ইলেকট্রিসিটি বিলটা কমিয়ে নিতে পারে, সেটাও বলতে পারো এই স্কিমটার অন্যতম উদ্দেশ্য। স্কিমটার নাম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তোমাকে জিজ্ঞেস করবে এই স্কিমটা কিসের সঙ্গে যুক্ত, এক কথায় মনে রাখবে রুফটপ সোলার পাওয়ার সিস্টেম, ওকে, বা সোলার পাওয়ার ইনস্টলেশন সিস্টেম। নেক্সট জিনিসটা কি আছে দেখো, সম্ভব। এটা কি? এটা একটা মোবাইল ইকোসিস্টেম যেটা কিনা লঞ্চ করেছে কারা? ইন্ডিয়ান আর্মি। তাহলে ইন্ডিয়ান আর্মি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ডেভেলপ করেছে একটা এন্ড টু এন্ড সিকিউর মোবাইল ইকোসিস্টেম যার নাম রেখেছে সম্ভব। আর সম্ভব কথাটার পুরো অর্থ কি? সিকিউর আর্মি মোবাইল ভারত ভার্সন, ওকে, যাতে কিনা কি করবে? টু এনহ্যান্স ন্যাশনাল ডিফেন্স ক্যাপাবিলিটি। তাহলে আমাদের জাতীয় স্তরে যে ডিফেন্স ক্যাপাবিলিটি সেটা যাতে আরো বাড়ানো যায়, তার জন্য ইন্ডিয়ান আর্মি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ডেভেলপ করেছে একটা মোবাইল ইকোসিস্টেম যার নাম হচ্ছে সম্ভব। আমাকে বলবে সম্ভব কথাটার পুরো অর্থ কি? পুরো অর্থ হচ্ছে সিকিউর আর্মি মোবাইল ভারত ভার্সন, ওকে। চলে আসো নেক্সট স্পোর্টস আপডেট। স্পোর্টসের মধ্যে প্রথম খবরটা আমরা দেখব অস্ট্রেলিয়ান ওপেন। আমরা জানি বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তো 4টের মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। এবারে কোন তারিখে হলো? এবারে 14 থেকে 28 জানুয়ারি পর্যন্ত হলো। এবারে এডিশনটা কততম? এবারে এডিশনটা 112তম। কোন সারফেসে অস্ট্রেলিয়ান ওপেন হয়? হার্ড কোর্টে এটা হয়ে থাকে। লোকেশন অস্ট্রেলিয়ান ওপেন মানেই অস্ট্রেলিয়াতে হচ্ছে, আরো স্পেসিফিক বললে মেলবোর্ন, ভিক্টোরিয়া। এবারে মেন সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে? তখন মনে রাখবে জানিক সিনার। কোন কান্ট্রি? না ইটালি। কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? ড্যানিল মেডভেড। ইনি কোন কান্ট্রি? না রাশিয়া। ওমেন সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে? আরনা সাবালেঙ্কা। কোন কান্ট্রি? বেলারুস। রানার আপ কে হয়েছে? না জিং কুইন ওয়েন। কোথাকার? না চায়না। এইটুকু পর্যন্ত আমরা প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামের রেসপেক্টে পড়ে থাকি যে মেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে আর ওমেন সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে। কিন্তু আমাদের এবারে এখানে মেন্স ডাবলসটা বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার কারণ কি? এখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? রোহান বোপানা ইন্ডিয়া থেকে। তার পার্টনার কে ছিল? ম্যাথিউ এবডেন অস্ট্রেলিয়া থেকে, ওকে, যারা কিনা চ্যাম্পিয়ন হয়েছে মেন্স ডাবলসে। আর রানার আপ কে হয়েছে? রানার আপ হয়েছে ইটালির দুজন, একজনের নাম হচ্ছে অ্যান্ড্রিয়া ভাভাসোরি আর একজনের নাম হচ্ছে সিমোয়েন বোলেলি, যারা কিনা রানার আপ হয়েছে। তাই মেন্স ডাবলসটা যখন দেওয়া আছে ওমেন্স ডাবলসটাও দেওয়া আছে, তা ওমেন্স ডাবলস দিয়ে পরীক্ষার প্রশ্ন হয় না। যদি কোনো ইন্ডিয়ান উঠে থাকতো তাহলে আমরা এটা পড়তাম, আদারওয়াইজ পড়ার দরকার নেই। এখানে মেন্স ডাবলসটা অবশ্যই মনে রাখবে। তোমাকে প্রশ্ন এটাও করতে পারে যে রোহান বোপানা যে কিনা এবারে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে মেন্স ডাবলসে, তার পার্টনারটা কে ছিল? পার্টনারটার নাম দিয়ে বলতে পারে তিনি কোন কান্ট্রির ছিলেন, এবং যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা কোন দেশের বা কি নাম, এটা দিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন হতে পারে। চলে আসো নেক্সট পরেরটা দেখো, কলিঙ্গ সুপার কাপ। প্রথম প্রশ্ন, কলিঙ্গ সুপার কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথম পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে এবারে চ্যাম্পিয়ন কে হয়েছে? না ইস্ট বেঙ্গল, এটা হচ্ছে তাদের প্রথম খেতাব। আর রানার আপ কে হয়েছে? তখন আনসার হচ্ছে ওড়িশা, ওকে। টপ গোল স্কোরার বা ধরো বেস্ট প্লেয়ার বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা টোটাল টিম বা ভেনিউ বা কান্ট্রি, এগুলো দিয়ে তোমার পরীক্ষার প্রশ্ন হবে না। কিন্তু টপিকটা পড়তে গেলে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কলিঙ্গ সুপার কাপটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, তাই দেওয়া আছে ইন্ডিয়া। বা বলতে পারো পার্টিকুলার ভেন্যু কোথায়? কলিঙ্গ স্টেডিয়াম, মানে এটা ভুবনেশ্বর। টোটাল টিম কটা? জাস্ট এই জায়গাটা মনে রাখবে 16টা টিম আছে গ্রুপ স্টেজে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ইস্ট বেঙ্গল, চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল এই নিয়ে প্রথমবার। রানার আপ হয়েছে ওড়িশা। টপ গোল স্কোরার হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে কি না শিলটন সিলভা, 5টা গোল দিয়েছে। আর বেস্ট প্লেয়ার হয়েছে ওড়িশা থেকে। তো কলিঙ্গ সুপার কাপ এর পরে আমরা নেক্সট যেটা দেখবো কিনা অস্ট্রেলিয়াস বিগ ব্যাশ লিগ। প্রসঙ্গত বলে রাখি আমাদের ভারতবর্ষের রেসপেক্টে যেমন আইপিএল, ওকে, ঠিক একই রকম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে বিগ ব্যাশ লিগ। এটা একটা ডোমেস্টিক টি20 ক্রিকেট অস্ট্রেলিয়ার রেসপেক্টে, মাথায় রাখবে। বিগ ব্যাশ লিগ হচ্ছে অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ডোমেস্টিক টি20 ক্রিকেট কম্পিটিশন, যেটা কিনা চালু হয়েছে 2011 থেকে। এবারের এডিশনটা কততম ছিল? না 13তম। এটা চলেছে 7ই ডিসেম্বর 2023 থেকে 24শে জানুয়ারি 2024 পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে এই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন কি হয়েছে? সেক্ষেত্রে মনে রাখবে ব্রিসবেন হিট ক্রিকেট, যারা কিনা
চ্যাম্পিয়ন হয়েছে। কাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? সিডনি সিক্সারকে হারিয়ে বলতে পারো চ্যাম্পিয়ন হয়েছে। আর মনে রাখতে হবে কি না, এবারে ফাইনালে কাকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে? তখন মনে রাখবে ব্রিসবেন হিটের স্পেন্সার জনসন, যাকে কিনা ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাহলে আমরা আইপিএল নিয়ে যেমন খোঁজ খবর রাখি, তেমন অস্ট্রেলিয়ার একটা খুব পপুলার টুর্নামেন্টের নাম হচ্ছে বিগ ব্যাশ। তো সেই রেসপেক্টে এই বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন কে, রানার আপ কে, বা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, এগুলো দিয়েও পরীক্ষার প্রশ্ন কিন্তু হতে পারে। চলে যাব নেক্সট, পরেরটা দেখো। টাটা গ্রুপ সিকিউর দ্য টাইটেল স্পন্সরশিপ রাইট ফর আইপিএল 2024 থেকে 28। তাহলে আগামী 5 বছরের জন্য টাটা গ্রুপ কি করলো? আইপিএল এর স্পন্সরশিপ ঘোষণা করে দিল, এবং এই জন্য বিসিসিআই টাটার কাছ থেকে পাচ্ছে প্রায় 2,500 কোটি টাকা। দেখো এখানে বলে দিয়েছে 2024 থেকে 28 পর্যন্ত টাটা যে কিনা স্পন্সর করবে, এবং এর জন্য খরচ করছে কত? 2,500 কোটি টাকা। শুধু তাই নয়, মাথায় রাখবে এই ডিলটা একটা নতুন রেকর্ড সেট করলো কি হিসেবে না, হাইয়েস্ট এভার স্পন্সরশিপ অ্যামাউন্ট ইন আইপিএল হিস্ট্রি। তাহলে আইপিএল এর ইতিহাসে বলতে পারো এখনো পর্যন্ত এটাই রেকর্ড পরিমাণের টাকার বলতে পারো যেটা কিনা ডিল হলো। আর টাটা গ্রুপ যে কিনা প্রিভিয়াসলি আইপিএল স্পন্সর করেছিল 2022, 2023-এ, এবং 2024 থেকে 28 আগামী 5 বছরও টাটা গ্রুপই কিন্তু এটা স্পন্সরশিপ করবে। শুধু ছেলেদের আইপিএল এর রেসপেক্টে নয়, মহিলাদের যে ওম্যান প্রিমিয়ার লিগ আছে সেটারও স্পন্সর করবে কে? টাটা। সেটাই বলেছে দেখো, টাটা গ্রুপ ইজ অলসো দ্য টাইটেল স্পন্সর অফ ওমেন্স প্রিমিয়ার লিগ, যেটা কিনা বিগেস্ট ওম্যান টি20 লিগ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা পৃথিবীতে এই ওম্যান টি20 লিগ যেটা আছে সেটারও স্পন্সর করবে হচ্ছে, বা ওমেন্স প্রিমিয়ার লিগ যেটাকে বলি আমরা, সেটারও স্পন্সর করবে হচ্ছে টাটা গ্রুপ। নেক্সট, ফেমাস ডেথ। তো সম্প্রতি মৃত্যুর মধ্যে যদি আমরা দেখি, দেখো মারা গেলেন যিনি, তার নাম কি না লুইগি গিগি রিভা মারা গেলেন। প্রথমত ইনি বাই প্রফেশন কি ছিলেন? একজন ফুটবলার। তাহলে তুমি বলতে পারো স্যার ইনি কোন দেশের ফুটবলার ছিলেন? তখন আনসার ইটালি। তো ইনি বলতে পারো মারা গেলেন 79 ইয়ার্সে। এনার একটা ডাকনাম আছে, এনার ডাকনামটা কি? ডাকনাম হচ্ছে রম্বো দি তুনো। রম্বো দি তুনো কথাটার মানে কিনা রোয়ার অফ থান্ডার। এবার এই যে ডাকনাম নিয়ে তাকে ডাকা হতো, তো এই নামটা যে তার পড়েছিল কেন না, তার ফিজিক্যাল স্ট্রেংথ, তার হেডিং এবিলিটি এবং তার পাওয়ারফুল লেফট ফুটেড শটের জন্য তাকে এই নামে ডাকা হতো। না, এটা দিয়ে তোমার কোনো পরীক্ষার প্রশ্ন হবে না, কিন্তু নিজে একটু যখন পড়বে তখন জেনে রাখা দরকার। আর কি মনে রাখতে হবে না, ইনি ইটালির জাতীয় দলের হয়ে টোটাল 42খানা আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, এবং যেখানে তিনি 35টা গোল করেছিলেন। ইনি কোন টাইম পিরিয়ডে খেলেছেন না, ইনি 1965 থেকে 1974 এই টাইম পিরিয়ডে ইটালির জাতীয় দলের হয়ে খেলেছেন। তাহলে প্লেয়ারটার নাম কি না লুইগি গিগি রিভা। কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। কোন দেশের সঙ্গে যুক্ত? না ইটালি। চলে আসো পরেরটা, ক্লাসিক্যাল সিঙ্গার প্রভা আত্রে সম্প্রতি মারা গেছেন, এনাকে দিয়ে পরীক্ষার প্রশ্ন হবে। কি বলছে দেখো, প্রভা আত্রে যিনি কিনা একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট, যে টোটাল 3টে পদ্ম পুরস্কার পেয়েছে, 92 বছর বয়সে সম্প্রতি মারা গেলেন। তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে প্রভা আত্রে যিনি কিনা একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট, ইনি পার্টিকুলারলি কোন ঘরানার সঙ্গে যুক্ত? তখন মনে রাখবে কিরানা ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। তাই এখান থেকেই তোমার পরীক্ষার প্রশ্ন হতে পারে। আর ইনি প্রথমেই বলেছি 3টে পদ্ম পুরস্কার পেয়েছিলেন, যার মধ্যে পদ্মশ্রী পেয়েছিলেন 90-তে, পদ্মভূষণ পেয়েছিলেন 2002-এ, এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 2022-এ। এছাড়াও 1991 সালে ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারেও সম্মানিত হন। তাহলে এক কথায় আমাকে বলতে পারে প্রভা আত্রে এনার পরিচয়টা কি? ইনি হচ্ছেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকালিস্ট। কোন ঘরানার সঙ্গে যুক্ত? না কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। চলে আসো নেক্সট, মহড়া। মহড়ার মধ্যে জাস্ট দুটো দেশের নামগুলো একটু খেয়াল রাখবে। প্রথম মহড়াটার নাম কি না এক্সারসাইজ সাদা তানসেক। এক্সারসাইজ সাদা তানসেক্স, এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে? এটা ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার মধ্যে বলতে পারো প্রথম একটা মহড়া, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা হলো 29 জানুয়ারি 2024। কোথায় অনুষ্ঠিত হলো? রাজস্থানের মহাজনে। এবং এটা চললো কদিন না 10 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত মহড়াটা হয়েছে। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন দেবে কি না, নামটা দিয়ে বলবে এই মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে, তখন আমার আনসার ইন্ডিয়া অ্যান্ড
সৌদি আরবিয়া। এবার একটা জিনিস বলে রাখি, যে কোনো দেশের মধ্যে যখন মহড়া হচ্ছে মানে এক্সারসাইজ হচ্ছে, তার উদ্দেশ্য একটাই থাকে, এক দুটো দেশেরই ডিফেন্স ক্যাপাবিলিটিটা বাড়ানো। যদি সামরিক মহড়া হয় তাহলে সামরিকভাবে বাড়ানো, কিভাবে তুমি টেরোরিজমকে আটকাবে, নতুন নতুন পন্থা আদান প্রদান করা হয় এই সমস্ত মহড়ার মাধ্যমে। এটাই হচ্ছে বলতে পারো মোদ্দা উদ্দেশ্য। তো এক্সারসাইজ বা সাদা তানসেক সম্প্রতি কোন দুটো দেশের মধ্যে হলো যদি বলে, তখন আনসার ইন্ডিয়া অ্যান্ড সৌদি আরবিয়া। নেক্সট দেখো আবার একটা মহড়া, মহড়াটার নাম এক্সারসাইজ ডেজার্ট নাইট। তোমাকে জিজ্ঞেস করতে পারে এই ডেজার্ট নাইট কোন দেশের মধ্যে হলো। দেখো এখানে ফ্ল্যাগ দেখো, তিনটে দেশের ফ্ল্যাগ এখানে দেওয়া আছে। তার মানে এখানে পার্টিসিপেট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপর হচ্ছে ফ্রেঞ্চ এয়ারফোর্স এবং ইউনাইটেড এমিরেটস এয়ারফোর্স। অর্থাৎ তিনটে দেশ, একটা হচ্ছে আমার ইন্ডিয়া, একটা হচ্ছে আমার ফ্রান্স, আর একটা হচ্ছে আমার ইউএই। তাহলে তিনটে দেশের এয়ারফোর্স মিলে বলতে পারো একটা কি না ট্রাইল্যাটারাল এয়ারফোর্স এক্সারসাইজ সম্প্রতি কন্ডাক্ট করলো। যদি বলো কোথায় কন্ডাক্ট করলো বা কোথায় হলো মহড়াটা, তখন মনে রাখবে ইউএইতে হয়েছে। আর ইউএইতে কোথায় হয়েছে? আল দাফরা এয়ারবেসে বলতে পারো এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে মহড়াটার নাম কি? মহড়াটার নাম হচ্ছে এক্সারসাইজ ডেজার্ট নাইট। তিনটে দেশের এয়ারফোর্স যারা কিনা পার্টিসিপেট করেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ফ্রান্স এয়ারফোর্স আর ইউএই এয়ারফোর্স। নেক্সট মহড়াটার নাম দেখো কি বলেছে, এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন 2024 বা এক্সারসাইজ সাইক্লোন 2। এটা এবারেরটা এডিশন হচ্ছে সেকেন্ড এডিশন। এবারের এডিশনটা হচ্ছে সেকেন্ড এডিশন, যদিও ছবিটা ভুল দেওয়া আছে, ছবিটা ঠিক নেই, ছবিটা ভুল দেওয়া আছে, ছবিটা ঠিক নেই, ছবিটার দিকে দেখার দরকার নেই। এক্সারসাইজ সাইক্লোন 2 এটা কিনা ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে বলতে পারো একটা জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ, যেটা হয়েছে কোথায়? যেটা হয়েছে ইজিপ্টে। কবে? 22 জানুয়ারি 2024 হয়েছে এটা। ইজিপ্টের কোথায় হয়েছে? না আনসাস, জায়গাটার নাম হচ্ছে আনসাস। এক্সারসাইজটা কন্ডাক্ট করা হয়েছিল 22 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্দেশ্য কি ছিল? টু ডেভেলপ দ্য বায়োল্যাটারাল মিলিটারি কোঅপারেশন অ্যান্ড স্ট্রেনথেন দ্য বন্ড বিটুইন দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইজিপশিয়ান আর্মি। তাহলে আমি একটু আগেই বললাম যে কোনো মহড়ার প্রাথমিক উদ্দেশ্যই থাকে বন্ডিং বাড়ানো, তো সেটাই ছিল বলতে পারো এই সাইক্লোন 2 মহড়াটার অন্যতম উদ্দেশ্য। কোন দুটো দেশের মধ্যে হলো? মাথায় রাখবে ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হলো। ছবিটার দিকে তাকাবে না, ছবিটা ভুল দেওয়া হয়েছে। ওকে, চলো পরেরটা দেখো আবার একটা মহড়া, মহড়াটার নাম কি? এক্সারসাইজ খঞ্জার 2024। কোন দুটো দেশের মধ্যে হলো? এক কথায় মনে রাখবো ইন্ডিয়া এবং কিরগিজস্তান। ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে 11তম এডিশন এবারেরটা বলতে পারো, যেটা কিনা হলো 22 জানুয়ারি 2024। 22 জানুয়ারি 2024 থেকে 3 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এটা অনুষ্ঠিত হলো। কোথায়? না ভারতে। ভারতের কোথায়? হিমাচল প্রদেশের বাকলো, জায়গাটার নাম হচ্ছে বাকলো, যেখানে বলতে পারো এই মহড়াটা অনুষ্ঠিত হলো। তাহলে ইন্ডিয়া আর কিরগিজস্তান জয়েন্ট স্পেশাল ফোর্স একটা মহড়া, যার নাম হচ্ছে এক্সারসাইজ খঞ্জার, যেটা সম্প্রতি অনুষ্ঠিত হলো হিমাচল প্রদেশের বাকলোতে। চলে আসো পরের মহড়াটা। পরের মহড়াটার নাম কি? না এক্সারসাইজ সহযোগ কাইজিন। ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপান কোস্ট গার্ড, তাহলে দুটো দেশের কোস্ট গার্ডের মিলিত একটা মহড়া, যার নাম কি? সহযোগ কাইজিন। কোন দুটো দেশ? না ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপানিজ কোস্ট গার্ড। এটা 5 দিন ব্যাপী চলেছে একটা জয়েন্ট মহড়া, নাম সহযোগ কাইজিন। কোথায় হয়েছে? না কোস্ট অফ চেন্নাই, তামিলনাড়ু। কবে থেকে কবে? 8 থেকে 12 জানুয়ারি 2024। আমাকে পরীক্ষার প্রশ্ন কি দেবে? না এক্সারসাইজ সহযোগ কাইজিন কোন দুটো দেশের মধ্যে হয়েছে, তখন মনে রাখবে ইন্ডিয়া জাপান, আরো স্পেসিফিকলি বললে ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপানিজ কোস্ট গার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো একটা মহড়া, মহড়াটার নাম কি? এক্সারসাইজ আয়ুত্থায়া। প্রথমত এই আয়ুত্থায়া এই নামটার যদি বলো মানে কি বা সিগনিফিকেন্স কি, তখন মনে রাখবে এই ওয়ার্ডটাকে তুমি যদি ট্রান্সলেট করো তাহলে মানেটা যেটা বেরোয় সেটা হচ্ছে দ্য ইনভিজিবল ওয়ান, বা যাকে তুমি বলতে পারো আনডিফিটেবল। ওকে, আর এই যে মহড়াটা হয়েছে এটা সিম্বলাইজ করছে দুটো দেশের দুটো শহরকে, আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে উত্তরপ্রদেশের অযোধ্যাকে এবং থাইল্যান্ডের রেসপেক্টে আয়ুত্থায়াকে। এই দুটো জায়গাকে বলতে পারো সিম্বলাইজ করা হচ্ছে এই মহড়াটার মাধ্যমে।
তাহলে এক কথায় বলতে গেলে এই মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে, না ইন্ডিয়া আর থাইল্যান্ড। আরো স্পেসিফিকলি বললে ইন্ডিয়ান নেভি এবং রয়্যাল থাই নেভি, মানে এটা একটা নৌ মহড়া যেটা কিনা কন্ডাক্ট করা হয়েছিল 20 থেকে 23শে ডিসেম্বর 2023। ওকে, মহড়াটার নাম কি রাখা হয়েছিল, এক্সারসাইজ আয়ুত্থায়া। চলে আসো পরেরটা, মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে প্রথম ইনফরমেশনটা আমরা দেখব কি বলছে দেখো, ডায়মন্ড জুবলি সেলিব্রেশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টে ডায়মন্ড জুবলি সেলিব্রেশন হলো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা সেলিব্রেশনটা উদ্বোধন করলেন। তো প্রথম প্রশ্ন তোমাকে যদি করি, আচ্ছা বলো তো ডায়মন্ড জুবলি কথাটার মানে কি, তখন বলবে 75 ইয়ার্স। ওকে, তাহলে তখন থেকেই চলে আসবে তাহলে সুপ্রিম কোর্ট তাহলে ভারতবর্ষের প্রতিষ্ঠা কবে হয়, তখন মনে রাখবো 28শে জানুয়ারি 1950 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেটা কিনা উদ্বোধন করা হয়। আর এবারেরটা তার ছিল 75th অ্যানিভার্সারি। ওকে, আর আমাকে প্রশ্ন যদি করে যে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন ভারতে কত নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের কথা বলা আছে, তখন বলবো আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে কি না, দেয়ার শ্যাল বি আ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ওকে, আর এই উদযাপন যেটা করলো বা উদ্বোধন করলো কে না, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যিনি কিনা এই অনুষ্ঠানে উদযাপন করলেন। তাহলে আমাদের সুপ্রিম কোর্ট কত বছর অ্যানিভার্সারি উদযাপন করলো, 75 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা 1950-তে। চলে আসো নেক্সট, 75তম রিপাবলিক ডে উদযাপন করা হলো সম্প্রতি কবে, না 26শে জানুয়ারি। আমরা জানি প্রতি বছর 26শে জানুয়ারি উদযাপন করা হয় রিপাবলিক ডে। তো প্রশ্ন আসবে এবারেরটা কততম ছিল, 75তম। মাথায় রাখবে এবারে রিপাবলিক ডে চিফ গেস্ট কে ছিল, না ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, যে কিনা চিফ গেস্ট ছিল। এবারে থিমটা কি ছিল, বিকশিত ভারত আর ভারত লোকতন্ত্র কি মাতৃকা, এটা ছিল থিমটা। আর কি মনে রাখতে হবে, না ইন্ডিয়া এবারে কততম সেলিব্রেট করছে রিপাবলিক ডে, না 75। রিপাবলিক ডে উদযাপন করার পিছনে কারণ কি, তার কারণ হচ্ছে কি না, ইন্ডিয়া মার্ক অ্যান্ড সেলিব্রেট ডেট অন হুইচ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট অন 26 জানুয়ারি 1950। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950। তাই সেই দিনটাকে মাথায় রেখেই বলতে পারো আমরা প্রতি বছর এই দিনটা উদযাপন করে থাকি। নেক্সট বলতে পারে আমাকে এশিয়ার বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন ইভেন্টটা কোথায় হয়ে গেল। যদি স্টেট জিজ্ঞেস করে তখন আমি বলবো তেলেঙ্গানা, পার্টিকুলার জায়গা জিজ্ঞেস করলে বলবো হায়দ্রাবাদ, আরও স্পেসিফিক বললে বেগমপেট এয়ারপোর্ট, যেখানে কিনা 18 থেকে 21শে জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল কি না এশিয়াস লার্জেস্ট অ্যাভিয়েশন এক্সপো উইংস ইন্ডিয়া 2024। তাহলে আমাকে এক কথায় জিজ্ঞেস করবে যে এশিয়ার বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন ইভেন্টটা কোথায় হয়ে গেল, আনসার হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। মিসলেনিয়াস ইনফরমেশনের মধ্যে পরের পয়েন্টটা আমরা দেখব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং, অ্যানুয়াল মিটিং সম্প্রতি হয়ে গেল। যদি বলো কোথায় হয়েছে, তখন আনসার ডাভোস। ডাভোসটা কোথায় আছে, তখন আনসার সুইজারল্যান্ড। এবারেরটা কততম মিটিংটা হলো, তখন আনসার হচ্ছে 54তম। তাহলে মাথায় রাখবো যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম অ্যানুয়াল মিটিং, যেটাকে আরেকভাবে বলা হয় ডাভোস সামিট 2024, এটা হয়ে গেল কোথায়, না সুইজারল্যান্ডের ডাভোসে। 15 থেকে 19শে জানুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হলো। আর এবারের এই সম্মেলনের থিমটা কি ছিল, থিমটা ছিল রিবিল্ডিং ট্রাস্ট, যেখানে প্রায় সারা পৃথিবী থেকে প্রায় 2800 লিডার, তার মধ্যে 60 হেড অফ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়াল, যারা কিনা এই ইভেন্টে পার্টিসিপেট করতে এসেছিল। নেক্সট, 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে এই 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো। এক কথায় মনে রাখবে ফরিদাবাদ। কোথায় আছে এটা, হরিয়ানা। 17 থেকে 20 জানুয়ারি 2024 এটা অনুষ্ঠিত হয়েছিল। যদি বলো এটা উদ্দেশ্য কি বা এটার থিম কি ছিল, তাহলে থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন অমৃতকাল। আর উদ্দেশ্য কি ছিল, টু রেকগনাইজ সায়েন্স এনথুসিয়াস্ট, foster scientific curiosity in student and promote science and technology, engineering and mathematics among the Indian citizen। তাহলে ভারতীয় নাগরিকদের মধ্যে বিজ্ঞানকে তুলে ধরাই বলতে পারো এই সায়েন্স ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য, যেটা কন্ডাক্ট করা হয়েছিল হরিয়ানার ফরিদাবাদে 17 থেকে 20 জানুয়ারি 2024, এবং এর থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন অমৃতকাল।
নেক্সট চলে আসো ন্যাম সামিট। প্রথম প্রশ্নটাই হবে স্যার ন্যাম কথাটার পুরো অর্থ কি? তখন মনে রাখবে নন অ্যালাইন মুভমেন্ট। নন অ্যালাইন মুভমেন্ট, এটা হচ্ছে ন্যাম কথাটার পুরো অর্থ। এবারের সম্মেলনটা কততম ছিল? 19তম। এবারের সম্মেলনটা কোথায় হলো? উগান্ডা। উগান্ডার ক্যাপিটালটার নাম কি যেখানে অনুষ্ঠিত হয়েছে? কাম্পালা। কবে হয়েছে? 19 এবং 20 জানুয়ারি 2024 বলতে পারো এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্মেলনটা পরিচালনা করেছেন যিনি, একজন ভারতীয়, যার নাম হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর, যিনি কিনা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার হিসেবে এই মিটিংটাকে লিড করেছেন। ওকে। আর 19তম ন্যাম সম্মেলনের থিমটা কি ছিল যদি বলো, তাহলে হচ্ছে ডিপনিং কোঅপারেশন ফর শেয়ার্ড গ্লোবাল অ্যাফ্লুয়েন্স। এটা হচ্ছে এবারের ন্যাম সামিটের থিম। নেক্সট, সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করলো কি না রাম লালা আইডল, মানে রামের মূর্তি। কোথায় উদ্বোধন করলো? রাম জন্মভূমিতে বা রাম জন্মভূমি মন্দির যেটা অযোধ্যাতে করা হয়েছে সেখানে উদ্বোধন করলো। তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা রাম মন্দির উদ্বোধন হয় কবে, তখন তারিখটা মনে রাখবে 22 জান 2024। এই দিনটাতে রাম মন্দির উদ্বোধন হয় বা প্রাণ প্রতিষ্ঠা হয়। এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং তার সাথে কে ছিলেন না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি হেড অর্থাৎ মোহন ভাগবত, যিনি কিনা প্রেজেন্ট ছিলেন। এবার এই রাম মন্দিরকে কেন্দ্র করে বা রামলালার মূর্তিকে কেন্দ্র করে তুমি আগামী দিনের পরীক্ষাগুলোতে অনেকগুলো প্রশ্ন কিন্তু পেতে পারো। কি কি পয়েন্ট মনে রাখতে হবে দেখে নাও। মূর্তিটা অর্থাৎ রাম লালার যে আইডল বা যে রামের যে মূর্তিটা, তার হাইটটা কত না 51 ইঞ্চি, এটা মনে রাখবে। এটা যিনি তৈরি করেছেন সেই স্কাল্পচারের নাম কি, তখন মনে রাখবে অরুণ যোগীরাজ, যিনি কিনা মহীশূর কর্ণাটকার অধিবাসী। নেক্সট পয়েন্ট যেটা মনে রাখতে হবে তোমাকে, এই যে স্ট্যাচুটা যেটা কিনা পোর্ট্রে করা হয়েছে রামকে, এটা রামের কোন বছরটাকে তুলে ধরা হয়েছে না রামের যখন 5 বছর বয়স, অর্থাৎ রাম লালার 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে। তার কারণ কি না এই এজটাকে কনসিডার করা হয় এজ অফ ইনোসেন্স হিসেবে, তাই এই এজটাকেই মূর্তির মধ্যে তুলে ধরা হয়েছে। এবার কি বলছে, দ্য আইডল কার্ভ আউট অফ এ ব্ল্যাক স্টোন শো কেসেস ইনোসেন্স, ডিভিনিটি অ্যান্ড রয়্যালটি। এক কথায় মনে রাখবে এই যে রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে এটা কি ধরনের পাথরে হয়েছে না ব্ল্যাক স্টোনে করা হয়েছে। ব্ল্যাক স্টোনে করা হয়েছে কেন তুমি যদি বলো, তাহলে মাথায় রাখবে মূর্তিটার লংজিভিটি জন্যই বলতে পারো এটা ব্ল্যাক স্টোনে করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই মূর্তিটাতে গোল্ডেন বো অ্যান্ড অ্যারো ইন হিজ হ্যান্ড, মানে রামের হাতে যে তীর ধনুকটা রয়েছে সেটা পুরোপুরি সোনার। আর কি না দ্য কৃষ্ণ শিলা স্টোন ওয়াজ ইউজড ফর ক্রাফটিং রাম লালাস আইডল। রামের মূর্তিটা যে পাথরে করা হয়েছে সেটা তো পেলাম আমরা কালো পাথরে করা হয়েছে, সেই পাথরটা হচ্ছে কৃষ্ণ শিলা স্টোন, যেটা দিয়ে রামের মূর্তিটা তৈরি করা হয়েছে। বলা হচ্ছে এই পাথরটা 2.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড, মানে প্রায় 2.5 বিলিয়ন বছর পুরনো ছিল এই পাথরটা। অ্যান্ড দিস স্টোন আর ফাউন্ড ইন মহীশূর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, এবং এই পাথরটা পাওয়া গেছে কোথায় না কর্ণাটকার মহীশূর ডিস্ট্রিক্টে। দ্য নিউ আইডল অফ রাম লালা অ্যাট দ্য রাম মন্দির অযোধ্যা হ্যাজ বিন নেমড। এবার এই যে মূর্তিটা তৈরি করা হলো, মানে রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে অযোধ্যাতে, তার নামটা কি রাখা হয়েছে? নামটা রাখা হয়েছে, খেয়াল রাখবে, বালক রাম। ওকে, এটা দিয়েও তোমার পরীক্ষার প্রশ্ন হবে। এবং সব থেকে ভাইটাল কি না এই যে মন্দিরটা নির্মাণ করা হয়েছে, এই মন্দিরটা নির্মাণের জন্য এখনো পর্যন্ত খরচ হয়েছে কত টাকা না 1800 কোটি টাকা বলতে পারো এটার খরচ পড়েছে। চলে আসো নেক্সট, পরাক্রম দিবস 2023। আমরা জানি যে 23শে জানুয়ারি প্রতি বছর ভারতবর্ষে উদযাপন করা হয় পরাক্রম দিবস। এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থ অ্যানিভার্সারি হিসেবে উদযাপন করা হয়। পরীক্ষার প্রশ্ন তোমাকে দিতে পারে 2024-এ নেতাজির কততম বার্থ অ্যানিভার্সারি উদযাপন করা হলো, তখন মনে রাখবো 127তম। আর এই পরাক্রম দিবসকেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে নামে আখ্যায়িত করা হয়, আইদার তুমি বলতে পারো দেশ নায়ক দিবস, বা তুমি বলতে পারো কি না দেশ প্রেম দিবস। দেশ নায়ক দিবস বা দেশ প্রেম দিবস। চলে আসো পরেরটা, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে কিনা সম্প্রতি তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো।
তো এই যে আইএমডি সম্প্রতি তার 150তম ফাউন্ডেশন ডে উদযাপন করলো। কবে? এটা প্রতি বছরই উদযাপন হয়। তারিখটা মনে রাখতে হবে, 15ই জানুয়ারি। আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা কিনা প্রতিষ্ঠা হয় কত সালে? 1875। 2024-এ তার 150তম ফাউন্ডেশন ইয়ার উদযাপন করলো। কোন তারিখটায় এটা উদযাপন করা হয় প্রত্যেক বছর আইএমডি ডে হিসেবে? 15 জানুয়ারি। তাহলে আমরা 15ই জানুয়ারি আর্মি ডে হিসেবে মনে রাখতে পারি। তার সঙ্গে শুধু মনে রাখবে এই দিনটা একই সাথে আর্মি ডে এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডে হিসেবেও উদযাপন করা হয়। হলো? তাহলে এই ছিল টোটাল আমাদের জানুয়ারির ক্লাস। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমরা খুব তাড়াতাড়ি আবার হয়তো ফেব্রুয়ারির পার্ট 1 নিয়েও চলে আসবো। তাহলে এই পর্যন্তই আজকের জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।